আজকে লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আর তোমরা জানো যে আজকে আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে যোগজীকরণের উপরে। আর এই যোগজীকরণটা কিন্তু বলা যায় যে তোমাদের ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা যদি ক্যালকুলাস চিন্তা করি তাহলে তোমাদের ডিফারেন্সিয়েশন এবং যোগজীকরণ মানে পুরো ক্যালকুলাস পার্টটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়ে থাকে কিন্তু আমাদের এই যোগজীকরণ এই চ্যাপ্টারের মধ্যেই। বাট মনে রাখবে যে তোমাদের যোগজীকরণ এবং তোমাদের অন্তরীকরণ থেকে কিন্তু একটা একটা করে দুইটা প্রশ্ন সাধারণত থাকেই। সো এই ক্যালকুলাস নিয়ে তোমাদের যদি কোনো মানে ভীতি বা তোমরা যদি তোমাদের ভয়কে দূর করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। কারণ আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি যোগজীকরণের উপরে তোমার 3 থেকে 4টা ক্লাস নেব। এর মধ্যে আমি চেষ্টা করবো যে পুরো যোগজীকরণটাই কভার করে দেওয়ার জন্য। তো তোমরা অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। সো আমরা চাচ্ছি যে তোমাদের যে অন্যান্য যে ফ্রেন্ডরা আছে, অন্যান্য যে বন্ধুরা আছে তাদেরকে তোমরা খুব দ্রুত মেনশন করে দাও। ওকে, হ্যাঁ, আমাদের সাথে অলরেডি 1K প্লাস স্টুডেন্ট চলে আসছে। আর যারা আমাকে সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি তো এখানে নাম ধরে ধরে কারো সালামের উত্তর দিতে পারবো না, তাহলে আমাদের পুরো ক্লাসটাই শেষ হয়ে যাবে। ওকে, তো হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা সবাই চলে আসতেছে। তো সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আর তোমরা কিন্তু বোর্ডে দেখতে পারতেছো যে আমাদের আজকের টপিকসটা হচ্ছে যোগজীকরণ এবং পাশে ছোট্ট করে লেখা আছে হলো পাওয়ার্ড বাই এইচএসসি শর্ট সিলেবাস 2.0। এখন কথা হচ্ছে কেন ভাই পাওয়ার্ড বাই এটাকে লিখলেন, কারণটা কি? কারণ তোমরা জানো যে আমাদের শর্ট সিলেবাসের উপরে বন্দি পাঠশালার একদম নিজস্ব একটা কোর্স আছে, যেটা আমরা 1 নাম্বার ব্যাচ কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের 2 নাম্বার ব্যাচের রানিং হয়েছে এবং সেটা আমাদের ভর্তি অলমোস্ট অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছে এবং বলা যাচ্ছে যে তোমার আমরা এটাকে স্টুডেন্টদের এত পরিমাণে অ্যাডমিট হচ্ছে যে এটাকে আমরা আরও 5 দিন বাড়িয়ে দিয়েছি অ্যাডমিট হওয়ার জন্য। তো তোমরা অবশ্যই এই 2.0-তে কিন্তু অ্যাডমিট হতে পারবে, সেটা তোমরা তোমাদের কনফিডেন্সটাকে আরও বাড়ানোর জন্যই। ঠিক আছে, অর্থাৎ আমাদের শর্ট সিলেবাস 2.0 কেন 2.0 কেন, কারণ 1.0 আমাদের মানে বুক হয়ে গেছে। আর তোমরা জানো যে আমরা একটা প্রাইভেট গ্রুপের মধ্যে স্টুডেন্টকে সেবা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে পরে আমরা আর ওই প্রাইভেট গ্রুপটা আমরা অফ করে দিই। নতুন প্রাইভেট গ্রুপের জন্য আমাদের 2.0 এই আমাদের ব্যাচটা শুরু হয়েছে। ওকে, তো আমরা এখানে এই কথা নিয়ে আলোচনা করব না, আর জাস্ট এটাই তোমাদের বললাম যে পাওয়ার্ড বাই শর্ট সিলেবাস 2.0 হওয়ার কারণ হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচে ভর্তি চলছে। ওকে, তো আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আর তোমরা কে কথা দিয়ে ক্লাস করতেছে সেটা বলার দরকার নাই, কারণ বেশি কমেন্ট করলে সমস্যা। খুব কম কমেন্ট করতে হবে আর আমরা বেশি করে পড়ব। তো প্রথমে দেখো যে আমি এখানে অনেকগুলো সূত্র আগে থেকে লিখে রেখেছি। সূত্রের নাম্বার দেওয়া দরকার, তাই না? আসলে নাম্বার দিই। তোমরা বলবা যে ভাই এত কম সূত্র কেন? 1 2 1 2 3 4 5 6 7। ওকে, তো আমরা সূত্রগুলো দিয়েছি। তোমরা জানো যে এখানে আরও অনেক সূত্র দেওয়া আছে। তো যেহেতু আরও অনেক সূত্র আছে, আমার তো আসলে এত জায়গা নাই যে এতগুলো সূত্র লিখবো। বাট তোমরা যদি তোমাদের বইটা খুলো তাহলে কিন্তু অনেক সূত্র দেখতে পারবা। তো আমি তোমাদের ম্যাথ করার সময় তোমাদের যে ফর্মুলাগুলোর প্রয়োজন পড়বে আমি সেই ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু যেহেতু আমার বোর্ডে এত জায়গা নাই এই জন্য আমি অল্প পরিমাণ সূত্র লিখছি। ওকে, তো হ্যাঁ, স্টুডেন্ট ধীরে ধীরে আসবে, আমরা অপেক্ষা করবো, কোনো সমস্যা নাই। একজন লিখছে যে ভাই আপনি 4 2বার লিখছেন। আচ্ছা, 4 2বার হয়ে গেছে না? ওকে, সমস্যা নাই, আমরা 4 একবারে লিখবো। আমার দেখে তোমরা যারা কপি করতেছো তারা 1 2 3 4 লিখছো হয়তো বা অনেকে, বাট আমার দেখে দেখে তোমরা যদি কপি করো তাহলে এখানে কিন্তু 4 তোমরা হয়তো অনেকে 2বার লিখে ফেলছো, বা 4 2বার লেখা যাবে না, 4 একবারে লিখতে হবে। ওকে, তার মানে তুমি কারো কপি করতে পারো, তুমি কারো নাম্বার কপি করতে পারো, কিন্তু সেই কপিটা সে যদি ভুল করে সেই ভুলটা কিন্তু তুমি তুলতে পারবে না। যেমন তুমি মনে করো যে কারো আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে তারপর আমি ক্লাসটা শুরু করব। আমি তখন তোমার ক্লাস 9 বা ক্লাস 10-এ পড়তাম। ক্লাস 9-এ, হ্যাঁ, তখন মানে কোশ্চিন অবশ্যই একটু কঠিন হইতো, কারণ তোমার প্রথম সায়েন্স ফার্স্ট টার্ম পরীক্ষা। তো আমাদের সামনে ফার্স্ট বয়, তারপর সেকেন্ড বয়, তারপর ফোর্থ বয়, থার্ড ফোর্থ, আমি ফিফথ। ঠিক আছে, আমার 5 নাম্বার সিরিয়াল, পেছনে স্টুডেন্ট। তো যাই হোক, তো এখন একটা তোমার সৃজনশীল ছিল। তো একটা সৃজনশীল টোটালি কমন পড়ে নাই। তো আমরা দেখতেছি যে ফার্স্ট বয় যে সে খুব ধুমায় লিখতেছে, মানে তার কমন পড়ে গেছে, খুব বস। তো যাই হোক, এখন সে কি করছে, মনে কর যে 4টা থাকে ক খ গ ঘ। তো সে কি করছে যে ক লিখছে, খ লিখছে, এরপর তো সিরিয়ালে গ আসার কথা, সে কি করছে, সে ঘ লিখছে আগে। বাট যে সেকেন্ড বয় সে কি করছে, সে ভুল করে ওই ঘ নাম্বারটাকে গ লিখছে। অর্থাৎ ফার্স্ট বয় ক খ ঘ গ, অর্থাৎ এই সিরিয়ালে সে লিখছে। এখন যে এটা হলো ফার্স্ট বয়, এখন যে সেকেন্ড বয় আসছে, সেকেন্ড বয়তে তার কপি করবে, কারণ কারো কমন পড়ে নাই।
সেকেন্ড বয় কি করছে, সে যেভাবে লিখছে ক, তারপর সে লিখছে খ, তারপর সে লিখছে গ, তারপর সে কি লিখছে ঘ, অর্থাৎ ভুল লিখেছি আমি নিজে, সেও ঘ সেও গ। একই একই রকমভাবে থার্ড বয় সেও ক খ গ, আগে ঘ তারপর গ, অর্থাৎ ফার্স্ট বয় যে সিরিয়াল মেনটেন করছে, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, এবং আমি হচ্ছি ফিফথ বয়। আমিও কি করছি জানো, আমিও বোকার মতোই একদম যে ফোর্থ বয় ছিল তার যে সিরিয়াল ছিল ক খ ঘ গ, একদম সেম সিরিয়াল মেনটেন করে ফেলছি। এখন আমাদের তো একজন স্যার আছেন, সে তো খাতা কাটবে, তো স্যার প্রথমে ফার্স্ট বয়ের খাতা কাটছে, দেখছে সে সুন্দর করে ক খ ঘ তারপর গ লিখছে। এবার সে যখন সেকেন্ড বয়ের খাতা কাটতে গেছে, দেখলে আরে সর্বনাশ, সেকেন্ড বয়ও একই রকমভাবে লিখছে ক খ ঘ তারপরে গ। তারপর স্যার থার্ড বয়ের খাতা দেখলো সেম, ফোর্থ ফিফথ, একদম আমাদের এই একটা সারির মধ্যে, একটা কলামের মধ্যে আমরা ছিলাম তোমার 10 রোল পর্যন্ত, না 12 মনে হয়, সবারই সেম সিরিয়াল। তো স্যার তো খুব কনফিউশনের মধ্যে পড়ে গেলো, কাহিনী কি? তখন স্যার দেখলো যে ফার্স্ট বয় যা লিখছে সেকেন্ড বয় তাই, থার্ড বয় মানে সবাই সেম, ফার্স্ট বয় যেখানে কাটছে সেকেন্ড বয় সেখানে কাটছে। স্যার তো বুঝেই ফেলছে যে পুরাটাই কপি। তো সুন্দর করে স্যার, মনে করো যে ওটা 3 বা 4 নম্বর প্রশ্ন ছিল, স্যার ওখানে গিয়ে আটকে গেলেন, আটকে যাওয়ার পিছনে, এরপর পিছনে কে কত লিখছে স্যার আর সেটা দেখলোই না। স্যার বলছে যে যেহেতু তোমরা কপি করছো, এর পরেরটা তোমরা হয়তো কপি করতে পারো, তো যেহেতু তোমরা কপি করে লিখছো, সেহেতু আমি তোমাদের খাতা কেন কাটবো, আমি তোমাদের খাতাটা কেন কাটবো? তো স্যার যখন খাতা দিলেন, তখন দেখলাম যে ফার্স্ট বয় সুন্দর নাম্বার পাইছে, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয় শুধু আমরা টানে টুনে পাস, একদম টানে টুনে পাস। আমরা কাহিনী কি রে ভাই, পাস হলে কেন? পরে তো আমরা খুব খুশি, আরে স্যার তো অর্ধেকটা খাতা কাটে নাই, সবাই দৌড় দিয়ে চলে গেছে, স্যার আপনি তো অর্ধেক খাতা কাটেন নাই, এই দেখেন স্যার আমাদের অর্ধেক খাতা এখন কাটা হয় নাই। স্যার তখন বলছি তোমরা সবাই গিয়ে বসো, বসলাম। এরপর স্যার বললো যে তোমরা যে ফার্স্ট বয়ের খাতা যে কপি করছো, তোমরা কি ভাবছো আমি দেখি নাই? তোমাদের কি এতই বোকা মনে হয় আমাকে যে তোমরা অন্যের নাম্বার, অন্যের সিরিয়াল কপি করবা, ভালো কথা, কিন্তু তোমরা ফার্স্ট বয় ক খ ঘ গ লিখছে, তোমরা ক খ গ ঘ লিখো, তোমরা তো সেটা করো না। তোমরা কি করছো, ফার্স্ট বয় যা লিখছে তোমরা তাই লিখছো। তার মানে তোমরা হলো পেছনে, তোমরা পেছনের স্টুডেন্ট সামনের স্টুডেন্টকে কপি করো, তার মানে তোমাদের যোগ্যতা হচ্ছে পেছনে থাকা, সামনে আসার যোগ্যতা নাই। অর্থাৎ ফার্স্ট বয় যে নাম্বার পেয়েছে সেটা তার প্রাপ্য, কিন্তু তোমরা তার পেছনের স্টুডেন্ট, তোমরা কপি করে এমনভাবে কপি করছো যে তোমরা তার সামনে যাওয়ার বা তার সাথে থাকার তোমাদের যোগ্যতা নাই। তো আসলে সেখান থেকে আমি একটা জিনিস শিখছিলাম যে আসলে কখনো কারো যদি কখনো কপি করতে হয়, তাহলে আসলে তুমি তার পেছনে থাকবে, তুমি কখনো তার সামনে যেতে পারবে না। তো এখান থেকে আসলে তোমরা একটা শিক্ষা নিতে পারো যে আসলে কপি করা জিনিসটা হয়তোবা সামান্য সময়ের জন্য তুমি খুব মনে করো যে হ্যাঁ আমি তার কপি করে লিখছি, আমি নাম্বার খুব ভালো পাইছি, কিন্তু তুমি তার পেছনে, সামনে যেতে পারবে না। সো তুমি পেছন থেকে সামনে আগাতে হলে কপি করার ক্রেডিটটা আসলে তুমি কখনো নিতে পারবে না। আবার তুমি কখনো বলতে পারবে না যে ভাইয়া পরীক্ষার হলে তো কপিরাইট ক্লেম নাই, ঠিক আছে, কপিরাইট ক্লেম নাই, কারণ তার সে যা পড়ছে আমিও তো তাই পড়ছি, এখানে তো কোনো কপিরাইট ক্লেম নাই। এটা টোটালি ভাই একটা রং কথা। তুমি কারো কপি করলে সেটা আসলে তোমার নিজের বিবেকের কাছে অবশ্যই তুমি বাধার সম্মুখীন বা প্রশ্নের সম্মুখীন হবা। সো আমি আশা রাখি যে আমি যেহেতু তোমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তো এটা তোমাদের সাথে যে কোনো সময় ঘটতে পারে, কারণ আসলে আমাদের শ্রদ্ধেয় টিচাররা কিন্তু যে কোনো সময় কিন্তু বলতে পারে যে হ্যাঁ তোমরা যেহেতু কপি করছো, আমি তোমার পরে খাতাটা কাটবো না, এটা বলতেই পারে। আর তুমি এখানে কিচ্ছু বলতে পারবে না ভাইয়া, কিচ্ছু বলতে পারবে না, কারণ শিক্ষকরা সবসময় আমাদের সম্মানজনক অবস্থানে থাকে। তো আমি চাই যে তোমরা কপি, অন্যের কারো কপি করিও না। তো অবশ্যই কারো কপি করলে তোমার পিছনে থাকবা, কখনো তার সামনে যেতে পারবা না। ওকে, তো যাই হোক, অনেকে এখনো সালাম দিয়ে যাচ্ছ, সালাম দিয়ে যাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে যোগজীকরণের প্রথম ক্লাস, এবং আমরা অনেক 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 গল্প শিখলাম। বাট এই গল্পটা তোমরা যদি তোমাদের জীবনে যদি মানে ভালো কিছু করতে চাও, তাহলে অবশ্যই কপি করবা না। আবারও বলছি, কপি করবা না, ঠিক আছে, কপি করবা না। ওকে, তো আমরা আমাদের পড়াশোনার মধ্যে চলে আসব। তো পড়াশোনার মধ্যে প্রথমেই আমরা জানবো হচ্ছে সমাকলন। অনেকে বলে ভাই সমাকলন কি? আরে বাবা, সমাকলন, যোগজীকরণ, ইন্টিগ্রেশন সবই একই ধরনের কথা। হ্যাঁ, জাস্ট এখানে জাস্ট সুন্দর করে লিখছিল সমাকলন। আর সমাকলন বলতে কি বোঝা, লেখা আছে যে অন্তরীকরণ একটা বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ তোমার কি বলবো, যে কোনো একটা প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়াটাকে আমরা যোগজীকরণ বলতে পারবো। যেমন তোমার যে কোনো ধরনের একটা ফাংশন, সেই ফাংশনটার বিপরীত কোনো কিছু যদি আমরা চিন্তা করতে পারি, বা বিপরীত প্রক্রিয়া বা বিপরীত প্রসেস, বিপরীত যে কোনো কিছু, তাকে আমরা বলবো হচ্ছে যোগজীকরণ। তো এখানে সেটাই বলা হয়েছে যে ভাই অন্তরীকরণে যে বিপরীত মানে উল্টা, মানে এই যে এটা কলম, এটা কলম,
এটা হলো তোমার অন্তরীকরণ, এটাকে উল্টায় দিলাম, এটা যোগজীকরণ। তো এইভাবে তুমি চিন্তা করতে পারো। ওকে, তার মানে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াকে আমরা বলতেছি হচ্ছে যোগজীকরণ বা সমাকলন। ওকে, গেল। এখন কথা হচ্ছে ভাইয়া যে অন্তরীকরণের মধ্যে আমরা কিন্তু একটা অপারেটর শিখেছিলাম, যে একটা অপারেটর ছিল, সেটার নাম ছিল হচ্ছে ডিডিএক্স। অনেকে বলে ডি বাই ডিএক্স, আমরা ডি বাই ডিএক্স বলবো না, আমরা বলবো ডিডিএক্স। ওকে, একই রকম ভাবে ভাইয়া সমাকলনের ক্ষেত্র বা অন্তরীকরণ যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা আমাদের অপারেটর আছে। সেই অপারেটরটাকে এমনে লিখে, এমনে লিখে, কেউ আবার এমনে লিখে, কারো আবার মনে করো যে এভাবে লেখে, মানে যার যেমনি ইচ্ছা সেইভাবে লেখে। আমি কখনো এটা নিয়ে কারো আপত্তি করি না। কেউ আবার অনেকে চালাকি করে এমনি দিয়ে দেয়, কেউ আবার একটা টান দিয়ে লেখে ডিএক্স, 1 dx। ঠিক আছে, আমি এটা কি রে ভাই, এটা কি লিখছো? বলে ভাই এটা ইন্টিগ্রেশন সাইড। বলে ও ভাই এটাতে একটু এদিক ওদিক হবে, এটা ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন। তো আমরা এইভাবে করবো না, আমরা এটাকে নর্মালি শিখবো যে একটা এস যদি তুমি সুন্দর করে লিখো বড় হাতের, হ্যাঁ, তাকে তুমি যদি উপরের দিকে এবং নিচের দিকে যদি এমনে টান দাও, তাহলে জিনিসটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে, এরকম। আমারও সুন্দর হয় না এটা? তো এটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, সমাকলনের অপারেটর। বা তুমি এটাকে বিভিন্নভাবে লিখতে পারো, এটা তোমার ব্যাপার। বাট আমি যখন ছোটবেলা ছিলাম তখন আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে এমনে লিখতাম। হ্যাঁ, এই যে এমনে সেকেন্ড ব্র্যাকেট শিখে হয় না সেকেন্ড ব্র্যাকেট। আরও তো যখন আমি এইটা দিতে যাইতাম তখন তো মনে করো যে এমনে, মানে এখন তো সুন্দর হতো, তখন মানে আরও খুব খারাপ হইতো, এটা সুন্দর হলে এটা খারাপ হয়ে যেত। ঠিক আছে, এখন মনে করো যে অনেক লিখতে মোটামুটি একটা অবস্থানে চলে আসছে। বাট ছোটোবেলাতে মনে আছে আমি এরকম করে ফুল করে লিখতাম সেকেন্ড ব্র্যাকেটটাকে। তো যাই হোক, তোমাদের মধ্যে হয়তো এরকম অনেকে থাকতে পারো যে সেকেন্ড ব্র্যাকেট লেখার সময় এরকম ফুল করে লিখছো, বাট এখন তোমরা লিখতে অভ্যস্ত হয়ে গেছো। একই রকমভাবে ইন্টিগ্রেশন আমরা প্রথম অপারেটরটাকে একটু উল্টাপাল্টাভাবে লিখলে এখন ধীরে ধীরে আমরা এটাকে সুন্দর করে লিখি। তার মানে ভাইয়া এই যে এস মানে হচ্ছে সামেশন, এই সামেশনটাকে যদি, এই এসটাকে তুমি যদি দুই পাশ এবার টান দাও, তাহলে তুমি যেটা পাবা সেটাকে আমরা বলি কি বলতো, সমাকলন বা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ একটা কি বলতো অপারেটর। ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু জিনিস ক্লিয়ার হলাম যে আমাদের অন্তরীকরণের অপারেটর ছিল, একই রকমভাবে আমাদের যোগজীকরণের অপারেটর সেটা হচ্ছে কি বলতো লম্বা হাতের এস। ওকে, এখন আমরা একটু আগে আমি তোমাকে বাংলাতে ব্যাখ্যা দিয়েছি যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াখানাই হচ্ছে আমাদের কি যোগজীকরণ। তাহলে এটা যদি আমরা ম্যাথমেটিক্যাল ভাবে যদি এটাকে আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমি নর্মালি বললাম যে ভাইয়া তোমার এফ অফ এক্স একটা ফাংশন। তো এই ফাংশনটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি তো অবশ্যই একটা রেজাল্ট পাবা। তাহলে হ্যাঁ ভাই একটা রেজাল্ট পাবো। তাহলে রেজাল্টটা কি? এটা ফাংশনটা তো আমরা জানি না যে ফাংশনটা কি। তাই বললাম যে ঠিক আছে ভাই, এটা রেজাল্ট হচ্ছে জি অফ এক্স, এরকম কিছু একটা রেজাল্ট আসবে। তুমি মানলে ঠিক আছে ভাই, এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে জি অফ এক্স পাওয়া যাবে। এখন বলা হয়েছে যে এই যে জি অফ এক্সটা পাচ্ছ রেজাল্ট, এই যে রেজাল্টটা তুমি যে পাচ্ছ, এই রেজাল্টটাকে তুমি যদি এখন ইন্টিগ্রেশন করে দাও, অর্থাৎ জি অফ এক্সটাকে তুমি যদি এখন ইন্টিগ্রেশন করে দাও, ঠিক আছে, যোগজীকরণ করে দাও, তাহলে অবশ্যই তুমি এই রেজাল্টটাই পাবে। তার মানে দেখো যে এফ অফ এক্সকে তুমি ডিফারেন্সিয়েশন করে জি অফ এক্স পাচ্ছ, এই জি অফ এক্স রেজাল্টটাকেই তুমি যখন ইন্টিগ্রেশন করে দিচ্ছ, তার মানে তুমি এফ অফ এক্স পাচ্ছ। তার মানে কি ভাই, জিনিসটা কি বিপরীত হচ্ছে না? যে এটাকে করলে এটা পাওয়া যাচ্ছে, আর এটার ক্ষেত্রে আবার এটাকে করলে এটা পাওয়া যাচ্ছে, মানে তো উল্টে গেছে, তাই না? তো যেহেতু উল্টে গেছে, তার মানে আমরা এই জন্য বলেছিলাম যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াখানে হচ্ছে আমাদের সমাকলন। তুমি একটা সূত্র নিয়ে চিন্তা করো, কি সূত্র নিয়ে চিন্তা করতে পারি? আচ্ছা, তোমাকে বললাম যে ভাইয়া এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? তুমি লাভ দিয়ে বলো ভাই এক্স কে করলে 1 হয়, কারণ এটা তো আপনারা শিখে আসছেন, এক্স কে করলে 1 হয়, যে 1 লিখলাম। এখন কথা হচ্ছে এই যে 1 যে আমি পাইলাম, এই 1 রে যদি এখন আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাবো? তাহলে এই যে ভাইয়া এক্স লিখলাম। ওকে, এরপরে আমি বললাম হ্যাঁ ভাই এটাই অ্যান্সার, এটাই সঠিক অ্যান্সার। এরপরে যখনই আমি একটা প্লাস সি দিতে যাব, তখনই তুমি আমাকে থামাই দিয়ে বলবা ভাই আপনি প্লাস সিটা কেন লিখছেন, প্লাস সি আপনি কেন লিখতে গেলেন? আপনি একটু আগে বললেন যে এটা রেজাল্ট হবে, এখন আপনি এটা লিখতে গেছেন বা আবার প্লাস সি নিয়ে আসছেন, আপনি কেন প্লাস সিটা নিয়ে আসছেন? ওকে, কেন প্লাস সিটা নিয়ে আসছি সেটা পরের ব্যাপার। আমি আগে তোমাকে বলতে, তুমি এই জিনিসটা বুঝতে পারছো না যে 1কে ইন্টিগ্রেশন করলে এই রেজাল্টটাই পাওয়া যাচ্ছে, মানে এক্স পাওয়া যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা বিপরীত প্রক্রিয়া। এরপরে মনে রাখবা যে ইন্টিগ্রেশনের রেজাল্টের পরে আজীবন একটা প্লাস সি দিবা। এখন আজীবন কেন প্লাস সি দিবা তার ব্যাখ্যা আমি তোমাকে দিব। আর এই প্লাস সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক। আর এই প্লাস সিটার নাম কেন সমাকলন ধ্রুবক বা কেন আমরা প্লাস সিটা দিব সেটা আমি তোমাকে অবশ্যই এখনই বুঝাই দিব। বাট আবারও বলতেছি, ইন্টিগ্রেশনের রেজাল্টের পরে আজীবন প্লাস সি দিবা। তো আমি যখন এটা আমার মানে তোমার
ইয়া দিছিলাম, তো শর্ট ভিডিওটা আমি দিছিলাম। তো এই শর্ট ভিডিও দেখার পরে আমার এক ব্যাচ জুনিয়র, নাম হলো সঞ্জয়, সে আমাকে সাথে সাথে নক করছে যে ভাই আপনি যে আজকে একটা জিনিস শিখালেন যে প্লাস সি যোগ করতে হয় আজীবন, এই প্লাস সি নিয়ে আমার একটা কাহিনী আছে। আমি কি কাহিনী আছে? যে ভাই আমি নটরডেমে পড়তো, নটরডেম কলেজে তোমার সঞ্জয় ভাই। তো সে আমাকে বলছে যে ভাই আমাদের সাধারণত 100 মার্কে পরীক্ষা হইতো, 4টা ম্যাথ 25 করে 100 মার্কে পরীক্ষা হতো। তো আমার ছিল ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। তো আমি ডিফারেন্সিয়েশনে পারি, আমি ইন্টিগ্রেশনে পারি। আর পরীক্ষার হলে গিয়ে আমি ভুলে গেছি যে ডিফারেন্সিয়েশনের রেজাল্টের পরে প্লাস দিতে হয় নাকি ইন্টিগ্রেশনের পরে প্লাস দিতে হয়। তখন আমি অনেক চিন্তা করার পর আমি আর সমাধান পাইলাম না। তখন আমি কি করছি যে ডিফারেন্সিয়েশন দিয়েছি 2টা ম্যাথ, যোগজীকরণ দিয়েছি 2টা ম্যাথ। তো আমি ডিফারেন্সিয়েশনের রেজাল্টের পরে আমি প্লাস সি যোগ করছি, আবার ইন্টিগ্রেশনের রেজাল্টের পরে আমি প্লাস সি যোগ করে দিচ্ছি। এরপরে আমার রেজাল্ট কি আসছে? এরপরে আমার রেজাল্ট আসছে আমি 100-র মধ্যে 50 পেয়েছি। আর বাকি 50 নাম্বার কীভাবে ম্যানেজ গেছে? ওই যে ডিফারেন্সিয়েশনের পরে যে একটা প্লাস সি যোগ করছিল না, ওই প্লাস সি এর জন্য সারা তার 0000 করে দিয়ে দিছে। তার মানে দেখো 25-এর মধ্যে সে পাইছে 0, শুধুমাত্র প্লাস সিটা যোগ করছে ডিফারেন্সিয়েশনের রেজাল্টের ক্ষেত্রে। একই রকম ভাই ভাইয়া তুমি যদি ইন্টিগ্রেশনের রেজাল্টের সময় তুমি যদি প্লাস সিটা অ্যাড না করো, তাহলে সারা তোমাকে 4-এর মধ্যে কিন্তু 0 দিতে কিন্তু বাধ্য হবে। সো এই জন্য আমি আবারও বলতেছি, তোমার প্লাস সিটা কেন আসছে সেটা ব্যাখ্যা আমি দিব। এই ব্যাখ্যাটা তুমি যদি পরীক্ষা হলেও ভুলে যাও, এটা তোমার আহামরি তেমন কোনো ক্ষতি করবে না। সবচেয়ে বড় ক্ষতি করবে তুমি যদি ইন্টিগ্রেশনের রেজাল্টের পরে যদি প্লাস সিটা অ্যাড না করো। এটা হলো অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আর নির্দিষ্ট যোগজীকরণ আবার প্লাস সিটা আসবে না, ওটা পরের ব্যাপার। বাট আমাদের রেজাল্টের পরে একটা প্লাস সি আমরা অ্যাড করবো, নাহলে কিন্তু তোমাদের সঞ্জয় ভাইয়ের মতো 00 পাইতে হবে। যদি সে 00 পায় নাই, একটু বুদ্ধি খাটাইছিল। ওকে, তো এখন আমি একটু পরে কমেন্ট চেক করব। আমি এখন তোমাদের ব্যাখ্যা দিব হচ্ছে যে এই যে আমাদের সমাকলন ধ্রুবকটা আছে, সমাকলন, দেখছো বানান ভুল করি, সমাকলন ধ্রুবক। এই যে সমাকলন ধ্রুবক যাহাকে আমরা সি বলে থাকি, এই যে সি আছে, এই সিটা কেন লিখতে হয় চলো এটা ব্যাখ্যা দিই। আমি এটা ব্যাখ্যাটা একদম নর্মালি, মানে আমি আমার ভাষায় দিচ্ছি, আমি টোটালি আমি আমার নিজস্ব ভাষায় দিব, ঠিক আছে? এটা নিয়ে আমি কোনো আবার মানে কঠিন ব্যাখ্যাতে যাব না, আমি একদম নর্মাল একটা ব্যাখ্যা দিচ্ছি। ওকে, কি ব্যাখ্যা বলিলাম যে ভাইয়ারা তোমরা ভাই আপনি ইন্টিগ্রেশন করতে করতে এতবার ডিফারেন্সিয়েশন আনতেছেন কেন? ভাই আমি তো আবার বলছি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা বিপরীত প্রক্রিয়া। এই জন্য তোমাকে ডিফারেন্সিয়েশন দিয়ে ইন্টিগ্রেশনটা বুঝতে হবে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তুমি বললাম ভাই কি হয়? আবার 2x লিখলাম। এরপরে বললাম যে ঠিক আছে ভালোই পারো, এক্স স্কোয়ার প্লাস 10 এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তুমি তো ডিফারেন্সিয়েশন খুব পারো, কারণ তোমাকে এর আগে আমি শিখে আসছি। তুমি বলো ভাই এক্স স্কোয়ার করলে তো 2x, আর এই যে প্লাস 10 করলে 0 হয়, আর 0 লিখতে আপনি মানা করছেন, এই জন্য আমি লিখবো না। গুড, লিখলা না। এরপরে আমি তোমাকে বললাম যে একটা কাজ কর তাহলে, এবার এক্স স্কোয়ার মাইনাস 100। এবার তুমি একটু বিরক্ত হবা, বিরক্ত হলে আরে ভাই একটা জিনিস বারবার দিচ্ছেন, দূর, আবার লিখবা 2x, লিখলা। এরপর আমি তোমাকে আর একটু রাগানোর জন্য দিলাম যে এক্স স্কোয়ার প্লাস এতগুলা। এবার তুমি খুব রাগে যাবা, রাগে গিয়ে বলবা যে ধুর একটা জিনিস বারবার শেখায়, খুব বিরক্ত হয়ে গেছো, এটা রেজাল্ট হচ্ছে 2x। ওকে, এবার তুমি পরীক্ষার হলে গেছো। কোথায় গেছো? পরীক্ষার হলে। ওকে, তুমি খুব বিরক্ত, এক জিনিসে বারবার শিখায়। এবার তুমি দেখছো যে আমি তোমাকে যাহা শিখাইছি পরীক্ষাতে তাহাই দিয়ে দিছে যে 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয়। এখন তুমি তো শিখছো যে আচ্ছা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ, তার মানে আমি এই পাশে যে রেজাল্টটা পাবো সেটাকে এই পাশে রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করলে আমি এই রেজাল্টটা পাবো। এখন তুমি বলবো যে আচ্ছা 2x কে ইন্টিগ্রেশন করলে তো ভাই শিখেছি, আমি তো অনেক বিরক্ত হয়ে গেছিলাম। এবার তুমি তাকাবা এইদিকে যে কি ব্যাপার, 2x কে ইন্টিগ্রেশন করলে তো আমি এক্স স্কোয়ারও পাইতে পারি, মানে এক্স স্কোয়ারকে ডিফারেন্স করলে 2x পাইছি, এটাকে করলে 2x পাইছি, মানে আমি তো মানে অনেকগুলোকে ডিফারেন্সিয়েশন করে তো 2x পাইছে। তাহলে ভাইয়া 2x কে ইন্টিগ্রেশন করলে আমি এখন কোন রেজাল্টটা লিখবো? এবার তুমি একটু মাথায় হাত দিয়ে দিচ্ছা যে আমি তো অনেক বিরক্ত হয়ে গেছিলাম, কিন্তু আমাকে পরীক্ষা বললো 2x dx, এখন আমি কোনটা রেজাল্ট লিখবো? এখানে নীল কালারে কোনটা রেজাল্ট লিখবো? তখন তুমি অবশ্যই একটু কনফিউশনের মধ্যে পড়ে যাবা যে এখন আমি কোন রেজাল্টটা লিখবো। এখন তুমি বললা যে ঠিক আছে আমি তো অনেক চালাক, এবার আমি একটা কাজ করি, আমি এক্স স্কোয়ার প্লাস 10 লিখে দিই, দিয়ে তুমি চলে আসছো। তোমার এক বন্ধু বলছে যে আচ্ছা ও এক্স স্কোয়ার প্লাস 10 লিখছে, আমি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 100, ঠিক আছে? এবার তোমার যে ক্লাসে ফার্স্ট বয়, সে খুব ভালো স্টুডেন্ট, সে বলে যে আরে দূর ওরা কী লেখে, এত কম শূন্য দিলে হয়, আমি অনেকগুলো শূন্য দিয়ে দিছি। এখন যে স্যার খাতা কাটবে সেই স্যারও তো একটু কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে এইগুলার মধ্যে কোন রেজাল্টটাকে আমি নেব। এই সমস্যার সমাধানের জন্যই আমাদের ম্যাথমেটিশিয়ান যারা আছেন তারা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গাতে একটা প্লাস সি দিয়ে দাও। এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে আমি প্লাস সিটা দিছি, এই প্লাস সি বলতে অ্যাকচুয়ালি কত বোঝায়, এই প্লাস সি এর মানটা কত?
আমি সাধারণত বলি যে প্লাস সি এর মানটা আমিও জানি না, তুমিও জানো না, যে স্যার খাতা কাটছে সেই স্যারও জানে না যে আসলে প্লাস সি এর মানটা কত। কারণ এই প্লাস সি বলতে 1কেও বুঝায়, 2কেও বুঝায়, 3কেও বুঝায়, 0কেও বুঝায়, -1 -2 সব নাম্বারকেই বুঝাতে পারে। তার মানে আমাদের এই তোমার যাকে যেই ফাংশনটাকে, এটা মূলত বোঝায় হচ্ছে আমরা যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতেছি তার সাথে তোমার কোনো ধ্রুবক যদি থাকে, যদি কোনো ধ্রুবক যোগ বা বিয়োগ অবস্থা থাকে, সেটা তো আমরা আসলে এই রেজাল্টের মধ্যে পাচ্ছি না। দেখো যে রেজাল্ট আমাদের 2x 2x 2x, কারণ আমরা কিন্তু কেউ এখানে +0 +0 +0 লিখি না। যেহেতু আমরা +0টা লিখি না, তার মানে মূল ফাংশনের মধ্যে যে আমার একটা ধ্রুবক ছিল সেই ধ্রুবকটা এখানে মিস্টেক হয়ে যায়, বাট ইন্টিগ্রেশন করার সময় আমার সেই ধ্রুবকটার প্রয়োজন পড়ে। তো এই জন্যই মনে রাখবা যে আমরা অ্যাকচুয়ালি জানি না যে আমাদের মূল ফাংশনটার মধ্যে ধ্রুবক যোগ বা বিয়োগ অবস্থায় ছিল কিনা, সেটা আমরা কেউ জানি না। সো যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টের পরে সেফ জোনে থাকার জন্য আজীবন একটা প্লাস সি দিয়ে যাব। এই জন্য মনে রাখবা যে এই প্লাস সি এর পরিচয় হচ্ছে আজীবন, আজীবন থাকবে। তুমি থাকো আর না থাকো, এই প্লাস সি তোমাকে আজীবন দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তোমরা ক্লাসে ঝগড়া করিও না, কারণ মনে রাখবা যে আমাদের কিন্তু এখানে বন্দিপাশালের টিম মেম্বাররা অলওয়েজ থাকেই, যে তোমরা যদি উল্টাপাল্টা গল্প করো বা ক্লাসে ডিস্টার্ব করার চেষ্টা করো, আমাদের টিম মেম্বাররা তোমাকে কিন্তু যে কোনো সময় ব্যান করে দিতে পারে। তা আমি আশা রাখতে পারি যে তোমরা মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছো যে আসলে আমাদের কেন সমাকলন ধ্রুবকটাকে আজীবন লিখতে হয়। তো এই ব্যাখ্যাটা তোমার যে সবসময় মনে রাখতে হবে তা কিন্তু না, কিন্তু তোমাকে এই প্লাস সিটা যে আজীবন দিতে হবে সেটা মনে রাখলেই চলবে। একজন লিখে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করানো হবে না। আমি আবারও বলবো যে আমি এখানে তোমার A to Z চ্যাপ্টার ওয়াইজ করাই এবং সেখানে আমি টাইপ ভিত্তিকভাবে করাই। হ্যাঁ, সো আগের ক্লাসগুলো না করলেই কিন্তু এইভাবে তোমরা প্রশ্ন করতে থাকবা, সো এরকম প্রশ্ন না করাই ভালো। ওকে, ইয়াসিন ভাই লিখছে যে ডায়েট ইকুয়াল টু কাব্য ভাই এন্ড শুভ ভাই, বুঝলাম না সেটা কি বলতে যাচ্ছে। ওকে, তো হ্যাঁ, আর তোমরা কিন্তু প্লাস সি বা মাইনাস সি ডিফারেন্স করলে একই জিনিস আছে। আচ্ছা, তোমরা প্লাস সি, একজন আবার বলছে প্লাস সি আর মাইনাস সি। আরে বাবা, তুমি যদি এখানে মাইনাস কেন লিখবা বাবা, কেন মাইনাস লিখবে? তুমি প্লাস লেখো না, কারণ এই সি এর মানটা পজিটিভও বুঝায়, এই সি এর মানটা নেগেটিভও বুঝায়। এই প্লাস এই সি যদি তুমি বলো -10, তাহলে কি এখানে মাইনাস হয়ে যাচ্ছে না? তুমি যদি বলো সি এর মান +10, তাহলে এখানে কি প্লাস হয়ে যাচ্ছে না? তার মানে সি এর মানটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, আর তুমি এখানে আজীবন প্লাস দিও। হ্যাঁ, আর তোমরা কমেন্ট কিন্তু খুব সাবধানে করবা, কারণ আমাদের কিন্তু বন্দি পাঠশালার আমাদের বন্দি পাঠশালার পুরো একটা টিম কিন্তু এখন এই কমেন্ট নিয়ে কিন্তু খুবই ঘাটাঘাটি করতেছে, কারণ কমেন্ট সেকশনের মধ্যে দেখা যাচ্ছে যে তোমার অনেকে তোমার কি বলবো, মানে আমাদের যে রুলস আছে সেই রুলসটা কিন্তু ভঙ্গ করতেছে। তো আমি তোমাকে একটা কথা বলি যে তোমার আমরা মাঝে মধ্যে আমাদের ম্যারাথন গ্রুপ বলো বা আমাদের বন্দি পাঠশালা গ্রুপে আমরা অনেক মেম্বারকে ব্লক করে দিই। তো গতকাল এক মেয়ে স্টুডেন্ট তোমার ইয়াসিন ভাইকে নক দিছে যে ভাই আমাকে গ্রুপ থেকে কেন ব্লক করা হয়েছে। তো তোমার ইয়াসিন ভাই তখন গ্রুপে অ্যাক্টিভিটি দেখার পর দেখে যে আমি তাহাকে ব্লক মেরেছি। তারপরে সেই সুন্দর করে ইয়াসিন বলে দিত তোমার কাব্য ভাইয়া ব্লক মারছে। সেই মেয়ের সাথে আমাকে নক দিয়ে বসছে, ভাই আমাকে ব্লক মারার কারণটা কি? আর আমি যাদেরকে ব্লক মানে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যে আমি কী কারণে তাকে ব্লক মারলাম। তো আমি তাকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যে এই জন্য তোমাকে ব্লক মারছি। তো সময় সে বলে যে ভাইয়া আপনি যে কারণে আমাকে ব্লক মারছেন, যে কাজে আপনি আমাকে ব্লক মারছেন, এই কাজ করার জন্য আমাকে অন্য প্ল্যাটফর্ম আমাকে উৎসাহ দিয়েছে এবং আমি সেখান থেকে একটা পার্সেন্টেজ পাই। আমার মাথা পুরো ঘুরে গেছে, এটা কি বললো সে? আমি তখন বললাম যে কারণ কি? সে তখন বলছে যে ভাইয়া অন্যান্য প্ল্যাটফর্ম নতুন বই বের করে নতুন কোর্স নিয়ে আসে, সে আমাদের এখানে বলেই দেওয়া থাকে যে আমরা যেন অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে সেটা যেন প্রচারণা করি। সেটা কীভাবে হতে পারে? সেটা কমেন্ট সেকশন হতে পারে, সেটা লাইভ ক্লাসের কমেন্টে হতে পারে, সেটা গ্রুপে পোস্ট দিয়ে হোক, কারণ ওগুলো পোস্ট আমরা অ্যাপ্রুভ করি না, কিন্তু কমেন্ট সেকশন আমরা সবার জন্য অফ করতে পারি না ভাইয়া। চলছে সে কমেন্ট সেকশন আছে বারবার মনে করে যে প্রচারণা করে যাচ্ছে। তো আমি ওই জন্য তাকে ব্লক দিয়েছিলাম, যে সে অন্য প্ল্যাটফর্মে কোর্স নিয়ে আমাদের এখানে প্রচারণা করতেছে। তো এই জন্য তাকে ব্লক মারছি। তো আমি তাকে বললাম না সরি, আমি তোমাকে কোনোভাবে আনব্লক করতে পারবো না, ঠিক আছে? তুমি যেহেতু অন্য প্ল্যাটফর্মে কোর্সের প্রচারণা করতেছো, বইয়ের প্রচারণা করতেছো, আমি এখানে কখনোই তোমাকে আনব্লক করতে পারবো না। তখন সে আর কি মানে আমাকে অনেক সরি টরি বললো, দিয়ে বলে যে ভাই সরি, আসলে আমি জিনিসটা বুঝতে পারি না যে অন্য প্ল্যাটফর্মকে আমি যদি এইভাবে আপনাদের এখানে কমেন্ট করি তাহলে আমাকে ভাই ব্লক মারা হবে। তো আমি তোমাকে একটা কথা বলছি, তারপর আমি আগে আসলে আনব্লক করে দিছি এবং কন্ডিশন দিয়ে করছি, কারণ ওই আইডিটা আমরা নজরদারিতে রাখবো। আমি তোমাদেরকে বলতেছি যে হ্যাঁ, বন্দি পাঠশালার নিজস্ব প্ল্যাটফর্মের কোর্স আসছে, অনেক কোর্স আছে, কিন্তু আমরা কোনো স্টুডেন্টকে বলি না যে তুমি আমার
কোর্সের প্রচারণা গিয়ে তুমি ওই গ্রুপে করো। সো তোমরা আমার এখানে যত স্টুডেন্ট ক্লাস করতে 1700+ স্টুডেন্ট, তোমরা কখনো ভুলেও যদি অন্য প্ল্যাটফর্মে গিয়ে বন্দি পাঠশালা কোনো কোর্সের প্রচারণা করো, তাহলে বন্দি পাঠশালার টিম তোমাকে অবশ্যই ব্লক মারিয়ে দিবে। কারণ আমরা কিন্তু অনেক এখানে রাখছি, অনেক মেম্বারকে রাখছি যে এই টাইপের যেন কোনো প্রচারণা না চলে। কারণ আমরা অন্য প্ল্যাটফর্মের প্রচারণা আমাদের গ্রুপে করতে দিব না। একই রকমভাবে আমাদের স্টুডেন্টরাও যেন অন্য প্ল্যাটফর্মে গিয়ে যেন প্রচারণা না করে, যদি করে তাহলে অবশ্যই তোমরা ব্লক খেয়ে যাবে। কারণ আমি চাই যে তোমরা একজন স্টুডেন্ট, তোমরা আমাদের কন্টেন্ট পড়বা, তোমরা আমার পড়া পড়বা, তোমরা আমার ক্লাস করবা। আর তোমরা কেন আমার কোর্সের প্রচার করো? আমার কোর্স আছে, আমি আমার কোর্সের প্রচারণা করবো। হ্যাঁ, আমার শর্ট সিলেবাস 2.0 আমার ম্যাথ কোর্স আছে, এটা আমি নিজের থেকে প্রচারণা করবো। তুমি কেন আমার কোর্সের প্রচারণা তুমি কেন করবে? আমি তো তোমাকে কোনো পার্সেন্টেজ দেবো না ভাইয়া, আমি স্টুডেন্টের পরিশ্রম করতেছি, আমি এখান থেকে আমি নিব, তুমি কেন আমার কোর্সের প্রচারণা করে বেড়াবা? সো আমি আবারও বলবো যে আমাদের বন্দি পাঠশালার টিমের কোনো মেম্বার সিঙ্গেল মেম্বারকে আমরা যেন কখনো না দেখি যে অন্য প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে গিয়ে বলে আসছে যে বন্দি পাঠশালার নতুন কোর্স আছে। এই জিনিসটা থেকে অ্যাভয়েড হবা। বন্দি পাঠশালার কোর্স আছে, স্টুডেন্টরা বন্দি পাঠশালার কোর্সটা খুঁজে নিবে, কারণ স্টুডেন্ট, আমি জানি স্টুডেন্ট সবসময় ভালোর দিকে আগায়। আজ পর্যন্ত আমাদের শর্ট সিলেবাস 1.0-তে আমাদের প্রায় 30 দিন প্লাস হয়ে গেছে, আমরা একদিনও বলিনি যে আমি অসুস্থ, আমি টায়ার্ড, আমি দুর্বল, ক্লাস হবে না। এটা জীবন হয় নাই। তোমার আব্দুর রহমান ভাইয়ের শত অসুস্থতার মাঝে কখনো বলে নাই যে আমি দুর্বল, আমি টায়ার্ড, আমি ক্লাস নিব না, এরকম মুখ দিয়ে উচ্চারণ হয় নাই। ঠিক আছে, গতকাল তোমাদের ম্যারাথন ব্যাচে ইয়াসিন ভাইয়ের ক্লাস বাদ গিয়েছিল, তার পিছনে বেশ কিছু কারণ ছিল। তোমার ইয়াসিন ভাই হেলমেট ড্রেনের মধ্যে পড়ে গেছে, আরও অনেক প্রবলেম ছিল। তো সব মিলে সে ক্লাসটা বাদ দিয়েছে, এবং সে কিন্তু কথা দিয়েছে বৃহস্পতিবারে সে ক্লাস নিয়েই ছাড়বে। সো যেহেতু সে কথা দিয়েছে যে আগামীকাল ক্লাস নেবে, সে ক্লাস নিবে। সো এই জিনিসটা মনে রাখবা। ওকে, তো আমি চাই তোমরা পড়ালেখা করবা, তোমরা কোনো প্রচারণাতে যাবা না। তোমরা কেন ইউজ হবা, আমি তোমাকে কেন ইউজ করব, এটা কখনো করা যাবে না। জাস্ট পড়াশোনা, তুমি আমার ক্লাস করবা, আমার ক্লাস করার মাধ্যমে তুমি দরকার ইউজ হবা, আমার ক্লাস করার মাধ্যমে তুমি ইউজ হবা। তুমি কেন আমার কোর্স প্রচারণার মাধ্যমে ইউজ হবা? এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো আমরা খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছি, এই জন্য আমি ক্লাসের মধ্যে বলে দিলাম। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে, কারণ আমরা কিন্তু অনেক বেসিক জেনে গেলাম। সো যেহেতু আমরা বেসিকগুলো শিখে গেলাম, তো এখন আমাদের ম্যাথ করতে হবে। কারণ আসলে বেসিক কখনো পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসে হচ্ছে ম্যাথ, আর ম্যাথ করবা হচ্ছে বেসিকের মাধ্যমে। তো এই জন্য আমি আগে বেসিকটা দিয়ে দিছি, আর আমি ছবি দিয়েছিলাম যে আমি নকল রেডি করে ফেলছি। তো যেহেতু আমি নকল রেডি করে ফেলছি, আর নকল রেডি করতে একটু টাইম লাগে আবার। হ্যাঁ, ওকে, তো আমি একদমই নর্মাল দিয়ে আমি দু একটা ম্যাথ করাবো। ওকে, তো আমি একদম নর্মাল দুই একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, যে এই যে ম্যাথগুলো দেখতেছো, তুমি মনে রাখবা যে এই ম্যাথগুলো একদম এই যে সূত্রগুলো আছে, সূত্রের সাথে পুরোপুরি মিলে যাবে। এই ম্যাথগুলো আমি তোমাকে দিচ্ছি, আর এই ম্যাথগুলো জীবনও তোমার পরীক্ষাতে আসবে না, সেটা হোক এমসিকিউ, সেটা হোক রিটেন। বাট এই অঙ্কগুলো দিয়ে আমাদেরকে ক্লাসটা স্টার্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে দেখো যে এক্স কিউব, মানে এক্সের উপরে একটা পাওয়ার আছে, একটা পাওয়ার, সেই পাওয়ারটা বোঝাচ্ছে হচ্ছে এন। কারণ এন এর মান কত ভাই আমি জানি না, এন এর মান ভগ্নাংশ, এন এর মান নেগেটিভ, এন এর মান পজিটিভ, যাহা খুশি তাই হোক, আমার দেখার টাইম নাই। তার মানে এটাকে আমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি বলবো হচ্ছে এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে এন, তার মানে হচ্ছে 3+1 প্লাস হচ্ছে সি, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। তো তোমরা যদি এভাবে করো, তাই তোমাদেরকে বলা হবে ইয়াসিন ভাইয়ের ভাষা হলো নুব ম্যাথ, মানে কি বলবো না, নুব স্টুডেন্ট বলা হবে ম্যাথের ক্ষেত্রে। সো এই কাজটা আমরা কখনো করতে যাবো না, কারণ আমরা আসলে একটু প্রো লেভেলে একবারে কাজ করবো। সেহেতু আমি যদি কখনো তোমাকে বলি ভাইয়া 3-এর সাথে 1 যোগ করলে কত হয়, তুমি ধাপ করে বলবা 4 হয়। আমি বলবো 3-এর সাথে 1 যোগ করলে কি হবে, তুমি কি খাতায় হাতে লিখবা যে 3 + 1 = 4? এর জন্য কি তোমাকে নাম্বার দিব না। তার মানে 3 + 1 4, এটা 1 যোগ করলে 4, এটা আমরা সবাই জানি। সো তুমি যদি স্যারকে দেখাইতে পারো যে স্যার আমি 1 যোগ করে যে 4 হয়, এটা আমি জানি, এটা আমি আপনাকে শেখাচ্ছি, স্যার বলে আর কি বোকা স্টুডেন্ট, এইসব তো আমরা শিখে আসছি। এই জন্য আমরা কি করবো, এই জন্য আমরা বলবো যে যেহেতু 3 আছে, তাহলে 1 যোগ করলে কত হয়, 1 যোগ করলে 4 হয়। তাহলে ইহা উপরে যাহা থাকিবে নিচে তাহাই থাকিবে, শেষ। এটাই অঙ্ক। তো তোমাকে 1 যোগ করে দেখানোর দরকার নেই তো ভাইয়া, কেন তুমি 1 যোগ করে দেখাবা? ওকে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটাই হবে, এটা বা এটাতে আসছো 3 নাম্বার। মনে রাখবা যে এরকম নর্মাল টাইপের কিছু তোমাকে ম্যাথ দিবে, তাহলে সেটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেমন a+b² তো আসো আমরা এখানে a+b² সূত্রটা অ্যাপ্লাই করে দিই 3 নাম্বার ম্যাথে ক্ষেত্রে। a² প্লাস হলো 2ab প্লাস হচ্ছে b²। ওকে, তো এখন x² প্লাস x - 2 প্লাস 2 dx। এখন তুমি বলো যে ভাই এটা কি করলেন? আসলে কিছু করে না ভাই, x কাটাকাটি, এই যে 2, আর এই যে এটাকে আমি উপরে নিয়ে গেছি। কেন নিয়ে গেছে? আমার ইচ্ছা হয়েছে, এই জন্য আমি নিয়ে গেছি। ওকে, এখন কি করবেন ভাইয়া?
এক্স টু দি পাওয়ার এন এক্স কিউব বাই 3, ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে যখন তোমাকে নেগেটিভ দিবে তখন তুমি যেটাকে মনে মনে করতে যাও তাহলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আমি আবারও বলবো, যখন পজিটিভ দেখবা পাওয়ারটা তখন তুমি এক যোগ করে খুব দ্রুত অ্যান্সারটা বলে দিও, বা যখন নেগেটিভ দেখবা তুমি অবশ্যই এটা একটু খাতায় করার চেষ্টা করিও, কারণ আমি দেখছি ভাইয়া যে নেগেটিভের সময় মাইনাস চিহ্ন নিয়ে তোমাদের একটু বিভ্রান্তিকর সৃষ্টি হতে পারে যখন তুমি মুখে মুখে করবা। সো তুমি যখন এটাকে খাতায় এভাবে করবা তো এটা এখানে আবার নুব বলা হবে না, যে তুমি মাইনাসটা নিয়ে কাজ করলে তোমাকে কখনো নুব বলা হবে না। ওকে, তো -2 + 1 -2 + 1। এখন তুমি দেখো যে এখানে এই মাইনাসটা এখানে সামনে চলে আসবে, এক্স কিউব বাই 3 মাইনাস 1/x। কেন 1/? কারণ -2 থেকে +1 মানে -1 মানে 1/x প্লাস হচ্ছে 2x আর প্লাস সি একটা দিয়ে দিবা, শেষ। এই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে আমাদের এক্স এর উপরে যে কোনো পাওয়ার হোক না কেন, সেটা 1/3 বা 1/2 বা নেগেটিভ যাই হোক না কেন, আমরা এটাকে অবশ্যই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে অ্যাপ্লাই করব। ওকে, আমি এখানে আর দুটা ম্যাথ দেখার পরে আমি জিনিসটা একটু উন্নত টাইপে চলে যাব। যেমন আমি তোমাকে যে আরেকটা ম্যাথ দিই, এগুলো একদম নর্মাল ম্যাথ। এই নর্মাল ম্যাথগুলো আমি তাও করাই ক্লাসে, কারণ আমি চাই যে এগুলো থেকেই তোমরা কঠিনের দিকে আগাবা, এই জন্য আমি এগুলোকে তাড়াহুড়া করে শেষ করতেছি। যেমন তোমাকে এরকম একটা ম্যাথ দিল, তুমি এই ম্যাথ দেখে ভয় পেয়ে যেতে পারো, কিন্তু ভাই একদম ভয় পাবা না। তুমি এটাকে বলবা যে sec স্কোয়ার এক্স মাইনাস sec x tan x dx। তো এইটাকে আমরা এইভাবে চিন্তা করব যে তোমার আগে sec স্কোয়ার এক্স এটাকে আগে আমরা ইন্টিগ্রেশন করব। তো sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন আমি লিখে রাখছি যে 10x, আর sec x tan x এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে ব্যবহার হচ্ছে sec x। ওকে, আর আজীবনের জন্য একটা প্লাস সি, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, একদম নর্মাল একটা ম্যাথ। তো আমি আশা রাখতে পারি যে এরকম নর্মাল টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা এখন থেকে অবশ্যই 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 করতে পারবে। ওকে, তা আমি এই সূত্র দিয়ে তোমাদেরকে আর তেমন কোনো ম্যাথ দেখাচ্ছি না। এবার আমি তোমাদেরকে যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা খুবই ঠান্ডা মাথায় মনে রাখবা, কারণ এই ম্যাথগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সকল ম্যাথের লেজ। আমি লেজ কথাটা মাঝে মধ্যে ইউজ করি, লেজ মাথা, বৃত্তিকে তাই মাথায় ইউজ করি, কারণ বৃত্তের ম্যাক্সিমাম ম্যাথে দেখা যায় তোমার যে আগে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হয়, তার মানে এই কেন্দ্র ব্যাসার্ধ বের করা হচ্ছে যে কোনো একটা ম্যাথে হচ্ছে মাথা। আর এখন আমি তোমাকে যে টাইপটা শিখাবো এই টাইপটা হচ্ছে, বা যে জিনিসটা এখন শিখাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইপের ম্যাথের লেজ, মানে শেষে গিয়ে আমাদের ওই জিনিসটা কাজে লাগবে। তো এই লেজটাকে আগে আমরা একদম ব্যাখ্যা সহ বুঝবো, পরে ওই লেজটাকে আমরা শর্টকাটে শিখবো, যেটা আমাদের বিভিন্ন ধরনের এমসিকিউতে কাজে লাগবে। ওকে, তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা আগে সেই লেসটাকে করার চেষ্টা করি মেইন নিয়মে। cos 5x dx। তোমাদেরকে আবারও বলছি একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে অঙ্কটা। cos 5x কে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো আমি তোমাদের 6 নাম্বারের মধ্যে cos x কে ইন্টিগ্রেশন করা শিখিয়েছিলাম, সেটার রেজাল্ট হচ্ছে sin x। তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করো যে আমি তোমাকে এখানে যে ফর্মুলাগুলো দিয়েছিলাম সেই ফর্মুলাগুলোর মধ্যে কিন্তু জাস্ট এক্স আছে, আবারও বলছি জাস্ট এক্স আছে। এক্স কোথায় ভাই? এখানে লক্ষ্য করো যে অনলি এক্স, এখানে নাই, এখানে তোমার যে এক্স এর ব্যাকে 0 আছে, এখানে তোমার এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এ দেখো শুধুমাত্র এক্স আছে, তাই না? অর্থাৎ আমাদের ফর্মুলা আকারে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু শুধুমাত্র এক্স আছে। তুমি একটু চিন্তা করে দেখো, আমি তোমাকে এখানে যেই ম্যাথটা দিচ্ছি এই ম্যাথটা এইটা কিন্তু 6 নাম্বার সূত্রের সাথে পুরোপুরি মিলে গেছে। খালি মিলেনি কোন জায়গায় জানো? সেটা হচ্ছে এখানে আছে 1x, বাট এখানে আছে কত বলতো 5x। এটাই হচ্ছে তার অনেক বড় একটা পাপ, যে সূত্র হচ্ছে 1x আর সে পাপ নিয়ে জন্মানোর কারণে, জন্মানো মানে পাপ মানে জন্মানোর পরে সে কিছু পাপ করছে, তো সেই পাপের কারণে সে হয়ে গেছে কি বলতো 5x। তাহলে এখন কথা হচ্ছে যে এই সূত্রের সাথে তাকে আমরা কম্পেয়ার করে পরবর্তীতে আমরা তার অ্যান্সারটা বলবো, কিন্তু সে যে আগে পাপ করছে এই পাপের জন্য তাকে আগে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ তাকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করব। তার মানে মনে রাখবা যে আমাদের সূত্রের মতন দেখতে ম্যাক্সিমাম ম্যাথ পাবা, সেই ম্যাথগুলোর মধ্যে একটাই হলো পাপ থাকবে, সেটা হচ্ছে যে এগুলাতে থাকবে 1x আর এগুলো থাকবে হচ্ছে 1x বাদে 2x 3x 5x 6x x/2, মানে যে কোনো কিছু থাকবে। তার মানে আমরা মনে রাখবো যে 1x ছাড়া অন্য যে কোনো থাকবে, সেটা হলো সে পাপ করছে, এই পাপ করার কারণে সে 1x এর জায়গায় অন্য যে কোনো নাম্বার চলে আসছে। তাহলে এখন ওই পাপ কাজটা সরানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে চলো, আমাদের যদি এই জায়গাতে সমস্যা হয়েছে সূত্রের সাথে, তাহলে চলো আমরা সেটাকে বলবো ধরি 5x = z। তুমি ভাই এখানে আমি আজীবন জেদ ধরবো? আমি বলি হ্যাঁ, তুমি আজীবন জেদ ধরো, যেহেতু বইয়ের মধ্যে জেদ দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে তুমি আজীবন এখানে জেটে ধরে ফেলাও। ওকে, ধরলাম।
যাকে লেট ধরবা বা যাকে তুমি লেট ধরে নিচ্ছ তাকে আজীবন উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, অর্থাৎ ডিডি এক্স, অর্থাৎ তুমি এক্স এর সাপেক্ষে লেফট সাইড এবং রাইট সাইডে ডিফারেন্সিয়েশন করবে। আমি এই জিনিসটা তোমাকে দেখাই দিচ্ছি, হ্যাঁ, যে আমি এখানে ডিফারেন্সিয়েশন করতেছি কাকে? 5x-কে, কাকে? z-কে। ওকে, তাহলে এখন বলো ভাইয়া ডিফারেন্সিয়েশন নট ইন্টিগ্রেশন, 5x-কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তো বলে ভাই 5x-কে আপনি খুব ভালো মতন শিখাইছেন, এটাকে করলে হয় 5। ওকে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? যাহা আছে তাহাই হবে, যাহা আছে তাহাই হবে। ওকে, এরপর আমি লাস্ট এখান থেকে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে 5dx ইকুয়াল হচ্ছে dz। 5dx ইকুয়াল ডি, অর্থাৎ dx-কে আমি বাম পাশে নিয়ে চলে আসলাম। এখন কি হবে? এখন কি করা যায়? এখন আমার এখানে শুধুমাত্র dx আছে, শুধু dx। তাহলে আমি কি করতে পারি? আমি এখান থেকে শুধুমাত্র dx-কে রাখবো, dx ইকুয়াল হচ্ছে 1/5 dz। তাহলে আমি কি করলাম? যে আমি শুধুমাত্র dx-কে বাম পাশে রেখে আমি এই 5টাকে বাম পাশে রেখে ডান পাশে পাঠিয়ে দেওয়ার কারণে 1/5 dz হলো। তো তুমি এই জিনিসটাকে আসলে খুব দ্রুত করতে পারো, আমি তোমাকে জাস্ট বুঝালাম। ওকে, তাহলে এখন আমি এখান থেকে কি করতে পারি? দেখো যে এই যে dx, এই dx মানে হচ্ছে 1/5 dz। আর মনে রাখো ভাই, যখন তুমি কোনো সংখ্যা পাবা, যখন কোনো সংখ্যা পাবা তাকে আজীবন ইন্টিগ্রেশন বাইরে রাখবা। তাহলে 1/5 dx। ওকে, dx তো না, 1/5 dz, এই যে dz। cos লিখবা। আর 5x মানে কি ভাই? 5x মানে আপনি z ধরে নিচ্ছিলেন, এই যে z লিখলাম। যেটা আমি আবারও বলতেছি, আমি এখানে কি কি কাজ করলাম? প্রথমে আমি 5x-টা যেহেতু 1x এর সাথে মিলে নাই, তো যেহেতু মিলে নাই তার মানে তাকে আজীবন ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করলাম সুন্দর করে, করার পরে 5dx ইকুয়াল dz, কিন্তু ভাই আমার এখানে শুধুমাত্র অনলি dx আছে, তো এই জন্য আমি dx থেকে বাকিটাকে ডানে পাঠিয়ে দিলাম। তো এখন আমি dx এর বদলে লিখলাম 1/5 dz, আর এখানে cos 5x মানে আমি ধরে নিয়েছিলাম z। ওকে, এবার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা। কি চিন্তা করবা? cos z dz। তুমি একটু লক্ষ্য করো যে এখানে আমার cos x dx, তার মানে কি x ছিল বলে তো এখানে x লিখছি dx, তার মানে x এর আগে কত আছে? 1। তার মানে এখানে x যদি না থাকে, যদি z থাকে, তাহলে অবশ্যই এখানে z থাকতে হবে। তুমি মনে করো যে এটা লিখলা cos z, এখানে লিখলা dx, হবে না। বুঝে গেছে? এখানে যদি z হয়, এখানে তোমাকে dz এ নিয়ে আসতে হবে। ওকে, dz। তাহলে এখন cos z dz, এটা আমরা শিখছি ভাই, এই যে sin x প্লাস c। তাহলে তুমি এখন কি লিখবা জানো? সাইন, যখন এক্স লিখবা হাত কাঁপবে, কেন? কারণ যেহেতু এখানে জেড আছে, জেড লিখতে হবে। সাইন জেড প্লাস হচ্ছে সি। এবার তুমি বলবা যে ভাই আচ্ছা ঠিক আছে, সাইন জেড, তো এই জেড মানে কি ধরেছিল ভাই? সাইন জেড মানে হচ্ছে 5x ধরেছিল। তাই তুমি লিখবা হচ্ছে সাইন 5x প্লাস হচ্ছে কত? সি। এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো দেখো আমি প্রথমে আগে এটাকে ধরে নিয়ে তারপর অনেকভাবে কাজ করার পরে আমি একটা রেজাল্ট পেয়েছি, এবং এটাই হচ্ছে আমার সঠিক অঙ্কের অ্যান্সার। এখন তোমরা অনেকে বলো ভাই এটাকে এত বড় করে করালেন কেন? আমরা তো অনেক শর্ট নিয়মে শিখছি। ভাই এটা হচ্ছে তার মেইন নিয়ম, বাট এখন এই জিনিসটাকে আমরা শর্টকাটে করার চেষ্টা করবো, যে তোমাদের অনেক অনেক কাজে দিবে। বাট তার আগে তোমাকে যদি মেইন নিয়মটা তুমি যদি না জানো, তো তুমি শর্টকাট শিখে তুমি কি করবা? তুমি মজা পাবো না শর্টকাট শিখে। এই জন্য মেইন নিয়ম শিখলাম, এখন আবার শর্টকাটে শিখবো। আর শর্টকাটটা বিভিন্ন ধরনের MCQ বলো বা রিটেনও তুমি অ্যাপ্লাই করে দিতে হবে, স্যাররা তোমাকে কোনো নাম্বার কাটবে না। সো আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এবং আমি দেখতেছি অনেক স্টুডেন্ট ক্লাস থেকে চলে যাচ্ছে। একজন লিখেছে স্যারের নাম কি, গোলাপ ফুল দিয়ে। আচ্ছা, জাবের হোসেন, সে লিখেছে স্যারের নাম কি। ওকে, আচ্ছা, এই যে একজন এজেন্ট চলে আসছে অন্য প্ল্যাটফর্ম থেকে, তার নাম হচ্ছে সাকিব রহমান, সে লিখেছে ফালতু। তো যেহেতু সে ফালতু লিখেছে, তার আসলে এখানে থাকার কোনো যোগ্যতা নেই, সে নিশ্চয়ই অন্য প্ল্যাটফর্ম থেকে এসেছে। যে সবার সামনে আমি তাকে, এই যে সাকিব রহমান, তাকে আমি এই যে আমি এখনই ব্লক দিয়ে দিলাম, এই যে ব্লক। ঠিক আছে? তো আসলে এরা যারা আছে, কিছু মানুষজন, এরা আসলে অন্য প্ল্যাটফর্ম থেকে আসে। ঠিক আছে, এরা আসলে অন্য প্ল্যাটফর্ম থেকে আসে, কারণ একজন যদি স্টুডেন্ট হয়ে থাকে, সে কখনো এখানে আসে এরকম কমেন্ট করবে না। এটা আমরা লক্ষ্য করেছি যে স্টুডেন্টরা কখনো এরকম বাজে কমেন্ট করে না। তারা অন্যের দ্বারা, তোমার কি বলবো, অন্যের দ্বারা তোমার প্রভাবিত হয়ে এইসব করে, অথবা অন্যের ফেক আইডি দিয়ে এই কাজগুলো করতে আসে। তো আমরা অবশ্যই চেক করব, সমস্যা নেই। ওকে, তো অনেকে লিখেছো যে তোমার ক্লিয়ার, গুড গুড। ওকে, তো এখন আমরা জিনিসটা যেহেতু বুঝে গেছি, এবং আমাদের অ্যান্সার দেখো 1/5 sin x প্লাস সি। তো আসো এই অঙ্কটাকে আমরা এক লাইনে কিভাবে করতে পারি, এবং এটা শেখার পরে তুমি মনে রাখবা যে আমাদের
অনেক 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 ম্যাথ একদম ইজি হয়ে যাবে। ওকে, তুমি একটু লক্ষ্য করো যে cos 5x dx এটাকে আমরা কিভাবে চিন্তা করব, ঠান্ডা মাথায়, একদম মাথা ঠান্ডা রাখো। ওকে, cos 5x dx, cos x dx, দুটাকে কম্পেয়ার করে আমরা অ্যান্সারটা বের করব। প্রথমে এইটাকে আমরা সূত্র হিসেবে মুখস্থ করে আসছি, তো আমরা জানি যে এটার অ্যান্সার হচ্ছে sin x প্লাস c। তো আমরা গবেষণা করে অ্যান্সারটাকে বের করার চেষ্টা করব। এখানে cos 1x, আমি এটা বলতে পারি এখানে cos 1x আছে, তো যেহেতু cos 1x তার মানে আমার রেজাল্টটা হবে sin 1x। আবার বলতেছি, যেহেতু আমার এখানে আছে cos 1x, আমি রেজাল্ট বলবো sin 1x। দেখো sin 1x, মনে রাখবা এখানে যেহেতু আমি একটা 1 লিখতেছি, এই 1 দিয়ে আমাকে আজীবন ভাগ করে দিতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ মনে রাখবা যে তুমি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা ছিল তাকে তুমি কিন্তু গুণ আকারে করে দিয়েছো, মানে গুণ দিয়ে তাকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করেছিলে এবং সেটা গুণ আকারে ছিল। আর বলছি এখানে যদি তোমার 1x বা 2x বা 3x থাকতো, আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সেটা গুণ করে দিতাম। কি করতাম? গুণ। ডিফারেন্সিয়েশনে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু উল্টা কাজ করতে হয়, এই জন্য মনে রাখবা যে এই 1টাকে এখানে ভাগ করে দিবা। কি করে দিবা? ভাগ করে দিবা। তাহলে sin 1x বাই 1 প্লাস হচ্ছে c, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো যেহেতু 1-এর কোনো বেল নাই, 1কে কেউ কোনো বেল দেয় না, বাট ফার্স্ট বইকে সবাই বেল দেয়, 1কে কেউ যদি কোনো বেল দেয় না, এই জন্য বলা হয় যে sin x প্লাস হচ্ছে c। এবার 1কে বেল দেওয়াতে কি সমস্যা? এবার আসছে কত? 5x। এবার 5 আসে বললো যে আমাকে বেল দিবা না, আমাকে তো বেল দিতেই হবে। কারণ বেল কেমনে দেওয়া যায় দেখি। cos 5x, উচ্চারণ কি ছিল? cos 1x মানে sin 1x, তাহলে cos 5x মানে উচ্চারণ কি করতে হবে ভাই? sin 5x। cos 1x sin 1x, cos 5x sin 5x। ওকে, যেহেতু এখানে 1 দিয়ে ভাগ করতে হয়েছে ইন্টিগ্রেশনের সময়, তাহলে এখানে হচ্ছে 5x, তার মানে এখানে 5 দিয়ে ভাগ করতে হবে, তারপরে আজীবনের জন্য একটা প্লাস c দিতে হবে। এবার তুমি একটু লক্ষ্য করে দেখো যে সূত্রের সাথে এটা মিলছে নাকি মিলে না। আবার বলো ভাই এখানে 1/5 আছে, আপনি এখানে ভাইটা কেন লিখছেন? আরে ভাই একই হিসাব, হ্যাঁ, এভাবে লেখা যা কথা এভাবে লেখা একই কথা। তো আশা করি তোমরা শর্টকাটটা অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা cos 5x sin 5x আর x এর যে একটা সহগ থাকবে সেই x এর সহগ দিয়ে আজীবন ভাগ করে দিব। আবারও বলতেছি, x এর সহগ দিয়ে আজীবন ভাগ করে দিব, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এরপরে আমি যখন ক্লাসে বলি তাহলে ভাইয়া বলো তো sin 2x dx কে ইন্টিগ্রেশন করলে কি হবে? এবার সবাই ক্লাসে লাফায় উঠে বলে ভাই এটা কোনো কথা কইলেন, মাইনাস cos 2x ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তার মানে হচ্ছে sin 2x মানে হচ্ছে মাইনাস cos 2x আর x এর সহগ দিয়ে আজীবন ভাগ করে দিতে হবে। সো আমরা রেজাল্টটা বলতে পারতেছি। এরপরে আমি যখন ক্লাসে এরকম কোনো একটা অঙ্ক দেই যে 2x প্লাস 3 তারপর হচ্ছে 5, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? তখন অনেকে বলে ভাই এটা তো একটু কঠিন মনে হচ্ছে। তাহলে বলে একদমই কঠিন না, একদমই কঠিন না। তুমি একটু চিন্তা করো যে এটা কোন সূত্রের সাথে মিল পাচ্ছ। তখন বলবে এটা কোন সূত্রের সাথে মিল পাচ্ছে, এটা কেমনি এটা মিল পাই। ওকে, তো তুমি তখন এটা নিজে একখানে দাগ দাও, আমার এটাকে এক্স মনে মনে চিন্তা করে নেওয়া। এক্স এর উপরে 5 মানে একটা পাওয়ার আছে ভাই, এই যে এই সূত্রের সাথে মিল আছে, এক্স টু দি পাওয়ার এন, এটার সাথে মিল আছে। এবার বলে হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এই সূত্র থেকে তুমি কি শিখলা ভাই? বলে ভাই এক্স তারপর n+1 বাই n+1। তাহলে এখানে তো তুমি এটাকে তুমি যদি এক্স চিন্তা করো তাহলে তোমাকে বলতে হবে 2x প্লাস 3 5+1, আমি লিখতেছি, হ্যাঁ 5+1 প্লাস c, তার মানে 5+1 মানে হচ্ছে 6, এখানে হচ্ছে কত? 6। হ্যাঁ তাহলে হ্যাঁ জি বুঝতে পারলাম যে x2 বাই n এর সূত্রের সাথে আপনি এটাকে কপি করছেন। এবার তোমাকে থেমে যেতে হবে। কেন? কারণ ভাই এখানে শুধুমাত্র x ছিল, মানে x এর সহগ 1 ছিল, কিন্তু ভাই এখানে কি x এর সহগ 1 আছে? না ভাই, এখানে 2x প্লাস 3 আছে। তাহলে কি করতে হবে ভাই? এখানে x এর সহগ দিয়ে ভাগ করতে হবে। তাহলে মানে ভাইয়া এই যে 2x প্লাস 3 আছে, এখানে x এর সহগ কত? 2, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। সো এই জিনিসগুলো আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমাদের নর্মালি সূত্রটাকে সূত্রের মতো করে অ্যাপ্লাই করব, করার পরে দেখবো x এর সহগ কি আছে। অনেক সময় তারা মাইনাস দিতে পারে, তখন তুমি অবশ্যই বলো একটা -2, কারণ মাইনাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাকে বললাম e টু দি পাওয়ার 5x dx, তুমি বলবো হ্যাঁ এটা ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার 5x প্লাস হচ্ছে c, শেষ। কিন্তু ভাইয়া এখানে x এর আগে একটা 1, এখানে নিচে একটা 1 দিয়ে ভাগ ছিল, কিন্তু 1 এ কোনো বেল নাই, আগে বলছি। তার মানে এখানে কত আছে? 5, e টু দি পাওয়ার 5x মানে e টু দি পাওয়ার 5x হবে, বাট x এর সহগ কত? 5 দিয়ে ভাগ করতে হবে। তার মানে মনে রাখবা সূত্র হবে সূত্রের মতোই,
সূত্র হবে সূত্রের মতো, শুধুমাত্র এক্সের সহগ দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। একই রকমভাবে তুমি এখানে যে কোনো ম্যাথ তুমি চিন্তা করতে পারো, যে কোনো ম্যাথ। ওকে, তা আমার কাছে এটা অনেকে বলতো যে ভাই এখানে আসলে কেন আমরা এটা দিয়ে ভাগ করবো বা কেন এটা এইভাবে হবে। আমি তোমাকে আশা করি ব্যাখ্যা সহকারে বুঝাতে পারলাম যে সূত্রের মতন যদি কোনো অঙ্ক দেখো তা তো অ্যাপ্লাই করলা, কিন্তু সূত্রের মধ্যে সব জায়গাতে 1x 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 আছে, 1x না দিয়ে তোমাকে 2x 3x 4x 5x দিলে কোনো সমস্যা নেই, ওটা সেটা মিল রেখে অ্যান্সারটা বের করতে পারবো, শুধুমাত্র এক্সের সহগ দিয়ে ভাগ করে দেবো। ওকে, ওকে, হ্যাঁ এমসিকিউ একজন বলছে দেখান ভাই আমি তোমাকে এটাতে এমসিকিউ রুলসে শিখাই দিলাম, আবার তুমি বলে এমসিকিউ শেখান। আর এরপর আমি তোমাকে যেটা শেখাবো সেটা কিন্তু ম্যাক্সিমাম তোমার রিটেন প্লাস এমসিকিউ দুটোর জন্য কাজে লাগবে। আমি এই টাইপটাতে আসতেছি এখনই চলে আসতেছি হচ্ছে রিটেন প্লাস এমসিকিউ দুটোর জন্য ইম্পর্টেন্ট একটা টাইপে। ওকে, একজন লেখছে সে আজকে প্রথম ক্লাস করতে আসছে, তোমাকে ওয়েলকাম, অনেকে তাকে ওয়েলকাম জানাচ্ছে। ওকে, তো এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের সূত্র। মনে রাখবা যে এখন আমি তোমাকে যে ম্যাথগুলো শেখাচ্ছি, আবার বলছি যে ম্যাথগুলো তোমাকে শেখাবো সেগুলো বোর্ড প্লাস ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ। আবার বলছি ঢাকা ইউনিভার্সিটিতে আসাও ম্যাথ থাকবে, বোর্ড পরীক্ষাতে আসা ম্যাথ থাকবে, খুবই খুবই মনোযোগ দিবা এখানে। তো এই সূত্র ছাড়া যে তুমি কখনো পৃথিবীতে চলতে পারবা না, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র, এবং এই ত্রিকোণমিতির সূত্র ছাড়া তুমি জীবনও কোথাও যেতে পারবা না। আর তোমরা যারা এইচএসসি তোমার 21 ব্যাচ আসতো, এইচএসসি 21 ব্যাচ, অর্থাৎ তোমরা এবার এইচএসসি পরীক্ষা দেবে এরকম যারা স্টুডেন্ট আসছো, তারা কিন্তু অলরেডি তোমাদের কিন্তু সরকার ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি পার্টটা কিন্তু বাদ দিয়ে দিছে। ত্রিকোণমিতি পার্টটা বাদ দিয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো কারো কথার কোনো উত্তর দিতে পারবো না, কিন্তু বাদ দিয়েছে অবশ্যই, এটা পিছনে কোনো যুক্তি থাকতে পারে, কিন্তু ভাইয়া তোমাকে ত্রিকোণমিতিটা অবশ্যই তুমি করো আর না করো, তোমাকে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আবার বলছি, ত্রিকোণমিতি বাদ দেওয়া হয়েছে ফার্স্ট পেপারে, কোনো সমস্যা নাই, কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। কেন? কারণ তুমি যখন এক ক্যালকুলাস করবা, অন্তরীকরণ, লিমিট, যোগজীকরণে আসছো, তোমার ত্রিকোণমিতির ফর্মুলা লাগবে। তো আমি এই ফর্মুলাগুলো বারবার ক্লাসে শেখাতাম, বারবার আমি শিখিয়েছি, কারণ এগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। তো অবশ্যই তোমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আর ত্রিকোণমিতি ছাড়া তুমি কিন্তু কখনোই চলতে পারবে না। তো এখানে আমি আমাদের যে শর্ট সিলেবাস 2.0 বা আমাদের যে 1.0 যে আগে শেষ হয়ে গেছে, তো সেখানে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, অন্তরীকরণ, যোগজীকরণ, আমাদের এখানে এখন যোগজীকরণ চলতেছে, আগামীকাল যোগজীকরণের লাস্ট ক্লাস হয়ে যাবে শর্ট সিলেবাস 1.0-তে। তো সেখানে আমি ঘোষণা দিয়ে দিছি যে আমি আমার পক্ষ থেকে তাদের ত্রিকোণমিতি যে 7.1 থেকে যে 7.7 আছে, সেটা আমি আমার পক্ষ থেকে তাদের পুরোপুরি গিফট দিয়ে দেবো। গিফট দেওয়ার পিছনে একটাই কারণ থাকবে যে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা খুবই প্রয়োজন থাকবে, এই জন্য কিন্তু আমি শর্ট সিলেবাসের মধ্যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমার পক্ষ থেকে তাদেরকে আমি টোটালি গিফট করে দিয়েছি 1.0-তে। একই রকমভাবে আমাদের শর্ট সিলেবাস 2.0-তে যারা অ্যাডমিট হবে, তারা একই রকমভাবে ত্রিকোণমিতি 7.1 থেকে 7.7 প্রত্যেকটা চ্যাপ্টারই তারা আমার পক্ষ থেকে ওখানে ফ্রি পেয়ে যাবে। কারণ আমি জানি যে ত্রিকোণমিতির মূল্য কত, সেটা আমি খুব ভালো জানি। সো যেহেতু তোমাদের হাতে সময় থাকবে, আর যেহেতু আমাদের 1.0 ফার্স্ট পেপারের সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তাদেরকে জোর করে হোক বা ফোর্স করে হোক না কেন, আমরা তাদেরকে ত্রিকোণমিতিটা কমপ্লিট করায় দেন আমরা তাদেরকে সেকেন্ড পেপারের দিকে ডাইভার্ট করে ফেলবো। তো আমরা চাই একই রকমভাবে যে তোমরা যে আমাদের কোর্সের দিকে চলে আসতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমার পক্ষ থেকে ত্রিকোণমিতিটা ফ্রি পেয়ে যাবে, কারণ ত্রিকোণমিতি ছাড়া কিন্তু চলতে পারবে না। ওকে, তো চলে আসো, এখন আমরা ম্যাথের মধ্যে চলে আসি। খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করবো আমরা এখানে। 2 নাম্বার √1 - cos 4x dx, এরপরে আগে এই দুটা ম্যাথ করবো, এরপরে আবার অন্য ম্যাথে যাবো। সো খুব মনোযোগ দেওয়া ক্লাসের মধ্যে। 1 + cos 2x একটা রুট ওভার দেখলে আমার নিজেরও কখনো অনেক সময় অনেক পেন লাগে। তো যাই হোক, এখানে একই রকম দেওয়া আছে, তো থাক, কোনো সমস্যা নেই। মনে রাখবা যে এখানে আমি তোমাদের যে সূত্রগুলো দিয়েছি, বিশেষ করে প্রথম যে দুটো সূত্র দিয়েছি, এই প্রথম দুটো সূত্রের
আবার বুঝি প্রথম দুটা সূত্র দিছি, এই প্রথম দুটা সূত্রের অনেক সময় বাম সাইডটা তোমাকে ম্যাথের মধ্যে দিয়ে দিবে। কোন সাইডটা দিবে? বাম সাইডটা। সেখানে তোমাকে ডান সাইডটা লিখতে হবে। আবার অনেক সময় ঢাকা ভার্সিটি এমসিকিউ তারা ডান সাইডে দেয়, বাম সাইডে তোমাকে লিখতে হবে। এটা একটু পরে করাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিটা, তাকে বোর্ডেরটা করাচ্ছি। বাম পাশে এগুলো দেওয়া থাকলে ডান পাশেটা লিখতে হবে, আবার ডান পাশেটা দেওয়া থাকলে তোমাকে অঙ্কের মধ্যে বাম পাশেটা লিখতে হবে। সেটা তোমাকে মনে রাখতে হবে যে এই সূত্রগুলো থেকে স্যাররা অঙ্ক বানিয়েছে। ঠিক আছে, ওকে। তো এই সূত্রের ব্যাখ্যা কি? এই সূত্র আমি অনেকবারই ক্লাসে দিয়েছি, আবারও বলবো। 1 - cos 2x মানে হচ্ছে 2 sin square x। সহজ কথা মুখস্থ, বাট এই জিনিসটা মনে রাখবো আমরা, এখানে যে কোণটা থাকবে এই ডানে গেলে সেই কোণটা অর্ধেক হয়ে যাবে। এটা বারবার ক্লাসে বলি, বামে যে কোণ থাকবে 2x, ডানে গিয়ে সেই কোণটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে ভাই, বুঝলাম। একই রকম ভাবে এখানে 2x, ডানে গিয়ে কোণটা অর্ধেক হয়ে গেছে, অর্ধেক। এখানে 2x, এখানেও x, এখানে ডানে গিয়ে কোণটা অর্ধেক হয়ে যাচ্ছে। যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, তার মধ্যে বুঝতেই পারতেছি যে এখান থেকে আমরা কোটি কোটি সূত্র তৈরি করতে পারবো। কিভাবে কোটি কোটি সূত্র তৈরি করতে পারি? দেখো তো, 1 - cos 5x, 6x দিয়ে বলবা যে তুমি এই সূত্র দেখা বলবে ভাই এই সূত্র তো জীবনে বইয়ের মধ্যে দেখিনি, আপনি এটা বই থেকে বানিয়ে নিয়ে আসছেন। মনে রাখো ভাইয়া, এই সূত্রটা হচ্ছে পুরোপুরি 1 নম্বর সূত্রের সাথে মিল করে দেওয়া। কিভাবে মিল করে দেওয়া? 1 - cos 6x, তার মানে আমরা বলতে পারি 2 sin square 3x, 2 sin square 3x। কি করলেন এখানে? এখানে যে আমার কোণটা আছে ডানে গিয়ে সে কোণটা আমার অর্ধেক হয়ে গেছে। সহজ কথা। একই রকম ভাবে বলতে পারি যে ভাইয়া 1 + cos 5x বা 1 + cos x। এটা দেখার পর অনেকে মিলাইতে পারে না যে এই সূত্র থেকে আসছে, কোনোভাবে মিলাইতে পারে না। আরে এটা এই সূত্র থেকে আসছে, এখানে 2x, এখানে 1x, সমস্যা কি? তাহলে এই পাশে কি হবে? 2 cos square x / 2। অনেকে বলে আরে ভাই এখানে কোনটা অর্ধেক হয়ে গেছে, কেমনি সম্ভব? সম্ভব, তোমাকে হওয়ার দরকার মানে তোমাকে এত বোঝার দরকার নেই। যা থাকবে তার অর্ধেক করে দিবা, এটা অ্যান্সার। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা সেই ম্যাথগুলো করে ফেলি। তো প্রথম ম্যাথটা একদম পানির মতো সহজ, এটা আমি করে দিব না যেহেতু এটা পানি। আসো 2 নম্বরের সমাধান। আমি তোমারে বলেছিলাম যে ভাইয়া তোমারে অনেক সময় বাম পাশের খানা দিবে, তুমি ডান পাশের খানা লিখবা, আবার ডান পাশেটা দিলে বাম পাশেরটা লিখবা। তো তোমাকে দেওয়া আছে বাম পাশেরটা, কিন্তু ঝামেলা কি ভাই, cos 4x দিচ্ছে। আরে কি সমস্যা, আসো দেখি। 2 sin square 2x, কেন 2x লিখলেন? 4x এসে অর্ধেক করে দিচ্ছে, আর কিছু না। ওকে, এখন দেখি যে এই যে √2 কি করা যায়? এটাকে, এর কোনো বেল নাই, একে ইন্টিগ্রেশন বাইরে বের করে দিবা। হ্যাঁ, একদম ক্লাস থেকে বাইর করে দিবা √2। এখানে √2 এর জায়গায় √3, যে কোনো কিছু থাকতে পারে, বাইর করে দিবা। এবার দেখো যে তোমার এখানে যদি না থাকে তাহলে এই √2 কি কাটাকাটি যাবে না? হ্যাঁ যাবে। ওকে, তাহলে দিয়ে দাও sin 2x dx। আমি ক্লাসে দেখি অনেকে এই কাজটা করে, যেখানে √2 আছে তারা 2টাকে বাইর করে 2 বের করে দেয়। আরে বাবা 2 এর উপর তো রুট আছে, √2 বের করবা, আর √2 কাটাকাটি করে এখানে sin 2x হবে, শেষ। ওকে, এখন কি করবেন ভাইয়া? আরে বাবা এখন কি করবো, এখন একদম পানির মতো। দেখো লেজ মানে কি? আবার একটু আগে বললাম যে ওই অঙ্কগুলো হচ্ছে বিভিন্ন ম্যাথের লেজ। এই দেখো লেজ, sin 2x কি ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা আমরা লেজ আকারে শিখে আসছি। কেমনে? যেটা পুরোপুরি হচ্ছে এই সূত্রের সাথে মিল আছে, এই সূত্রের সাথে 4 নাম্বার। তাহলে sin x, এখানে আছে sin 2x, সমস্যা নাই। তাহলে sin 2x কে উচ্চারণ করবো এমনি। কেমনে উচ্চারণ করবো? যে -cos 2x উচ্চারণ হবে, এখানে 2 থাকলে এখানে 2 উচ্চারণ করতে হবে। sin 2x মানে হচ্ছে -cos 2x। ঠিক আছে, এরপর কি করবো? x এর সহগ আছে কিনা চেক করতে হবে। হ্যাঁ, x এর সহগ আছে, 2 দিয়ে ভাগ করে দেন, প্লাস c। এরপরে কাটাকাটি যদি করা যায় তাহলে করবা, আর মাইনাসটাকে ভুলও কেউ বাদ দিও না, মাইনাসটাকে ভুল বাদ দিলে সারা তোমাকে $0 দিয়ে দিবে। ওকে, তা আমি আশা রাখতে পারি তো তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে sin 2x হচ্ছে, একটু আগে আমরা লেজ আকারে শিখে আসছি, সেখান থেকে আমি একবারে বলছি -cos 2x / 2, কাটাকাটি করেছি cos 2x + c। তো আমি আশা রাখতে পারি তোমরা 1 নাম্বারটা নিজ দায়িত্বে করে ফেলতে পারবা। একজন লিখছে যে আমার নামের পাশে টপ ফ্যান লেখাটা কবে আসবে মাননীয় স্পিকার? টপ ফ্যান আসার কারণ মানে এর জন্য যে তোমাকে আমাদের গ্রুপের মধ্যে রেগুলার আসে, অ্যাক্টিভ রেগুলার আসে, কমেন্ট করতে হবে এরকম কিছু না। রেগুলার লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাসে তুমি যখন সময় স্পেন্ড করতেছো, আশা করি সেটাই ফেসবুক দেখে তারপর তোমার নামের পাশে টপ লিখে দিবে। হ্যাঁ, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। এই যে তোমরা দেখতেছো এখন পর্যন্ত আমার এখানে 1300 স্টুডেন্ট ক্লাস করতেছে। একসময় আমি 13 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করেছি, 13 জন, এখন 1300। এটার জন্য অপেক্ষা করতে হয়। সো তুমি যে কোনো ভালো কিছু আনতে চাও না কেন, তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ ভালো জিনিসের কাছে মানুষজনের পৌঁছাতে একটু সময় লাগে, এটা একটু মাথায় রাখিও। যে এখানে একটা ভালো জিনিস আছে, তার সামনে অনেক অনেক বাধা থাকবে,
অনেক অনেক লোভনীয় অফার থাকবে। সেই লোভনীয় অফার দিকে তুমি যখন যাবা তখন তুমি ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাবা, সেই অন্য দিক থেকে আবার তুমি এই জায়গাতে আসতে তোমার অনেক সময় চলে যাবে। তো অনেকে আজকে নতুন ক্লাসে আসছো। ওকে, তো যাই হোক, আমরা সবাইকে ওয়েলকাম জানাই যারা এই নতুন ক্লাস করো। আর যোগজীকরণ ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, তাহলে আশা করি অনেক 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 কিছু জানতে পারবা। ওকে, এবার আমরা কি করব। ওকে, এবার একটা মজার অঙ্ক করব। কি মজার অঙ্ক একটু দেখি। এটা আমার খুবই পছন্দের অঙ্ক। আমার এগুলো ঢাকা ভার্সিটি আসা ম্যাথ। আসলে এবার ঢাকা ভার্সিটি আসা ম্যাথ করবো। ঢাকা ভার্সিটি আসা ম্যাথটা একটু পরে করব, কারণ সেটা আমি তোমাদেরকে করতে দিব। আমার খুব পছন্দের একটা ম্যাথ। ওকে, এই ম্যাথটা আগে আমাকে করতে হবে এবং এখান থেকে তোমাদেরকে আমি একটা ফর্মুলা মুখস্থ করা শেখাবো। তো সেটা একটু পরে আসো, আমরা আগে এই জিনিসটা শিখে নিই। 1 মাইনাস সাইন 2x। তো যখন আমি এটা দিতাম ক্লাসের মধ্যে সবাই ধূপ ধাপ করে বলে 1 মাইনাস সাইন 2x, তো তাহলে এখানে 2 cos স্কোয়ার x। আমি বলি যে ভাই এই সূত্রটা কেমনি পাইছো? তো আরে ভাই কি বল, আপনি 1 মাইনাস cos 2x শিখাইছেন, 2 sin স্কোয়ার x, আর আপনি এখানে cos 2x দিয়েছেন, এখানে cos 2x এর sin 2x দিয়েছেন, তো কি সমস্যা, আমরা কি পারবো না? এখানে আমরা চেঞ্জ করে লিখছি 2 cos স্কোয়ার x, মানে একদম সূত্র মিলাই দিছে তারা। আরে বোকা বাবা, এটা কেমনে তোমরা করো? হ্যাঁ, এটা এই সূত্রটা আমি জীবনে দেখিই নাই যে 1 মাইনাস সাইন 2x মানে তুমি 2 cos স্কোয়ার x লিখবা, এটার সাথে মিল করে দিয়ে মানে একদম তোমার মানে উল্টা পাল্টা করে দিচ্ছে আর কি। তো যাই হোক, আসো আমরা এখন এটা এখান থেকে একটা সূত্র বানাই। এই যে 1 আছে, 1 মানে পৃথিবীর অনেক কিছু লেখা যায়, অনেক কিছু তুমি লিখতে পারবে, অনেক কিছু মানে ইকুয়াল টু 1 লেখা যায়। তা আমি কি লিখবো? আমি একটু কপি করবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখবো। তোমরা কেন লিখবেন এটা? কারণ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে 1 হয়। ওকে, এবার সাইন 2x মানে কি ভাই? সাইন 2x মানে হচ্ছে এটা। তো তুমি যদি বলো যে ভাই আমি এখানে সেক স্কোয়ার এক্স মানে 10 স্কোয়ার এক্স লিখবো, ওটা মানে তো 1 হয়, তাহলে লিখে লাভ নেই ভাই। কারণ তোমার এই যে সাইন 2x মানে 2 sin x cos x না, এটার সাথে মিল করে তোমাকে এটাই লিখতে হবে। তুমি বাধ্য, তোমার হাতে পায়ে এখন শিকল বাঁধা, তোমাকে এটাই লিখতে হবে। ওকে, লিখলাম। এবার তুমি একটু লক্ষ্য করো ভাইয়া যে এটা কোনো ফর্মুলার মধ্যে পড়ে নাকি পড়ে না। হ্যাঁ ভাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি, হ্যাঁ ভাই এটা সূত্রের মধ্যে পড়ছে, খুব খুশি হয়ে যাবা। এটা সূত্র তো ভাই কোনো ব্যাপারই না, সাইন এক্স মাইনাস কজ এক্স, তারপর হচ্ছে হোল স্কোয়ার। এরপরে কি করবো ভাইয়া? এরপরে হচ্ছে ভাই রুট ওভার স্কোয়ার কাটাকাটি করে দিয়ে বলবো সাইন এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্স মানে কজ এক্স ডিএক্স। আমি তখন বলবো যে এরপর তুমি এটা ইন্টিগ্রেশন কীভাবে করো? হ্যাঁ ভাই এটা কোনো ব্যাপার নাকি, সাইন এক্সে করলে হবে মাইনাস কজ এক্স, আর মাইনাস কজ এক্সে করলে হবে মাইনাস সাইন এক্স, একদম শেষ অঙ্ক। তো আমি এখানে ক্লাসে এই জিনিসটাই বুঝাই যে ভাইয়া যদি আমাদের কখনো 1 প্লাস সাইন 2x থাকে, 1 প্লাস সাইন 2x, তখন এটা হবে সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স। এটা একটা সূত্র, এটা মুখস্থ রাখবা। কেন মুখস্থ করেন? এটা ভাই অনেক কাজ দিব, অনেক কাজ দিবে এটা। আর যদি এখানে কোনো মাইনাস থাকে তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দেবা, সাইন এক্স মাইনাস কজ, যেটা আমরা দেখছি। তার মানে দেখো এইটা দেওয়া মানে তুমি সাথে সাথে এটা লিখতে পারবা, সাথে সাথে লিখতে পারবা। এখন বলো এটা কিন্তু আমার অ্যান্সার না, হ্যাঁ, সাইন এক্স মানে এটার মানে ফর্মুলার অ্যান্সার হচ্ছে এটা। আর এখানে আমি একটা যেহেতু ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার রুট ওভার থাকবে। হ্যাঁ, রুট ওভারটা দিতে আবার ভুলে গেছি। ওকে ওকে, সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে? সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স, আর মাইনাস কজ এক্স মানে মাইনাস সাইন এক্স। এখন কি করা যায়? মাইনাস কমন নিলে সাইন এক্স প্লাস কজ এক্স, শেষ। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, শেষ। আর কিছু এই মাইনাস কমন হিসেবে আশা করি তোমরা মানে বুঝবা না এমন কেউ নাই। সো আমি চাই যে তোমরা এটাকেও ফর্মুলা আকারে মুখস্থ রাখবে যে রুট ওভার 1 প্লাস সাইন 2x মানে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, আর যদি কোনো মাইনাস থাকে তাহলে একটা মাইনাস দিয়ে দেবা, একদম নর্মাল, অনেক কাজ দিবে। তো এখন আমি তোমাদেরকে, তোমরা খুবই দ্রুত এটা অ্যান্সার দিবা, কারণ আমি যখন উদ্ভাসে ক্লাস নিতাম, আমি এটা ক্লাসে দিলে সবাই আমাকে খুব দ্রুত অ্যান্সার দিয়ে দিত। তো আমিও চাই যে তোমরা একই রকমভাবে এই ক্লাসটা যেহেতু বুঝতে পারছো, তোমরা খুবই দ্রুত অ্যান্সার দিবে, কারণ এটা বিভিন্ন ভার্সিটিতে আসা একটা ম্যাথ। ওকে, খুব দ্রুত অ্যান্সার দাও, উল্টাপাল্টা কমেন্ট করো না, কারণ আমি আগে কিন্তু ক্লাসে বলি যে আমি কিন্তু কারো কমেন্ট পড়ি না। কারণ আমি বলি যে কমেন্ট করা যাবে না, তোমরা কথা বলবা, কথা বলে নিজের জড়তা কাটাবা। কমেন্ট করলে হাতের জড়তা কাটে। এটা অ্যান্সার দাও, এটা অ্যান্সার দাও, একটা হাতের জড়তাটা কাটাও। এটার অ্যান্সার দিবা, কাটাকাটি করলে রেজাল্ট কি হয় আমি এটা জানতে চাই না, এটা অ্যান্সার জানতে চাইছি, অ্যান্সার। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ, খালি এক্স লিখতেছো, কিন্তু ভাই এখানে যে এক্স প্লাস সি লিখতে হবে এটা তোমরা ভুলেই গেছো। তো যাই হোক, প্লাস সি না দিলে আমি কোনো সমস্যা করবো না, ঠিক আছে। না, অনেক আবার দেখা পাবে না। ইস্তিয়াক আহমেদ এক্স প্লাস সি, সে অনেক রেগুলার স্টুডেন্ট।
আমেনা খাতুন, এক্স প্লাস সি, এসজি সৃজন, এক্স প্লাস সুব্রত, কিট্টিমিথি সুন্দর নাম, জয়। আচ্ছা, অনেকেই, আমি সবার নাম পড়লে তো আসলে কি বলবো, মানে সবার নাম পড়লে তো আসলে ক্লাস নাম পড়তে পড়তে শেষ হয়। অনেকে বলে ভাই নাম পড়ে না কেন, নাম পড়তে এত কষ্ট কি? আরে বাবা, আমি নাম পড়লে তোমার কি লাভ? তোমার লাভ না, আমি পড়াইলে তোমার লাভ। তুমি ভালো জায়গায় গেলে আমি তোমার নাম উচ্চারণ করবো তখন। একজন লিখছে আবার সি প্লাস এক্স। ওকে, যাই হোক, অনেকে অনেক কিছুই লিখতেছো, তো আমি একটু বলে দিই যে এটা মানে আমরা ডিরেক্ট কি সাইন এক্স প্লাস কজ এক্স লিখতে পারি না? তার মানে এটা কাটাকাটি করলে এটার রেজাল্টকে আমি 1 বলতে পারি নাকি পারি না? অবশ্যই পারি, কারণ এটাতে একই কথা, কারণ এটার সূত্র আমরা জানি যে সাইন এক্স প্লাস কজ এক্স হবে কাটাকাটি করলে। গুড, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস সি। ওকে, তো আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। ওকে, তো আমি এই অঙ্কটা করে দিব না, বাট আমি একটু বলে দিচ্ছি যে এরকম টাইপের কিন্তু ম্যাথ দেখতে পাবা, যে তোমার 1 মাইনাস কস 2x, এরকম ম্যাথও কিন্তু দেখতে পাবা। তো এটা দেখে আবার ভয় পেয়ে জানো যে ভাইয়া এটা করাই নেই, এটা বলা যাবে না। কারণ 1 মাইনাস কস 2x মানে কি লেখা যায়, যে 2 সাইন স্কোয়ার এক্স লেখা যায়। এখন 1/2 সাইন, এখানে কি লেখা যায়, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তোমরা আশা করি সবাই জানো। তো এতক্ষণ ধরে আমরা শিখলাম হচ্ছে যে বাম পাশেটা দেওয়া থাকলে ডান পাশেরটা লিখতে হয়। এখন দেখবো যে ঢাকা ভার্সিটি এখানে কি কাজটা করতো। ঢাকা ভার্সিটি সবাইকে চমকে দিয়ে ডান পাশেটা দিয়ে বাম পাশেটা লিখতে হবে, তাই এটা বুঝিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন ঢাকা ভার্সিটিতে আসা সেই ম্যাথগুলো দিকে একটু নজর দিই, এবং সেখান থেকেও বোর্ডে যে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আসছে সেগুলো নিয়েও আলোচনা করা যাক। তো আমি আবারও 1 নাম্বার দিচ্ছি, কারণ আমি আসলে সিরিয়াল ভুলে গেছি যে কত দিকে শেষ করছিলাম। ওকে, যাই হোক, কোনো সমস্যা নেই। কজ স্কোয়ার 2x dx। ওকে, কজ স্কোয়ার 2x dx। আর এখানে আরেকটা ম্যাথ যেটা তোমরা নিজেরা করবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার 2x dx। আমি এই টাইপের ম্যাথে কিন্তু ঢাকা ভার্সিটি আসছে। ঢাকা ভার্সিটি যেটা আছে সেটা আমি বলি, ঢাকা ভার্সিটি আছে তোমার সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমার ঢাকা ভার্সিটি আসছিল। হ্যাঁ, এটা তোমরা নিজেরা করতে পারবে, সমস্যা নেই। তবে এই ম্যাথটা একটু ভালো মতো বুঝো। তো আমি ক্লাসে সাধারণত এটাই বলি। কোনটা বলি? আমি ক্লাসে এটাই বলি যে ভাইয়া, যখন তুমি স্কোয়ার দেখতে পাবে, কি দেখতে পাবে, স্কোয়ার বা পাওয়ার 4 এরকম কিছু দেখতে পারবে, তখন তুমি চোখ বন্ধ করে এই ফর্মুলাগুলোর কাছে চলে আসবে। তার মানে কি দেখলে, স্কোয়ার এবং পাওয়ার 4 দেখলে চোখ বন্ধ করে এই ফর্মুলার কাছে চলে আসবে। পাওয়ার 4টা একটু পরে শিখাবো, আগে স্কোয়ার নিয়ে কথা বলি। তো স্কোয়ারের কারণে আমরা এই সূত্রের কাছে চলে এসেছি। তো যখনই আমরা এই সূত্রের কাছে চলে আসছি, এই সূত্র এখন আমাকে বেল দিচ্ছে না। কেন বেল দিচ্ছে না? বলে আরে বাবা, তুমি ঠিক আছে স্কোয়ার আছে, আমার স্কোয়ার আসতে মিলছে, কিন্তু আমার সামনে তো 2 আছে, কিন্তু তোমার সামনে কি 2 আছে? তখন এই চিন্তা করবে, তাই তো, আমার সামনে তো 2 নাই। তখন তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে ধার নিবা। ধার নিয়ে 2 মিলিয়ে নিবা। এবার তুমি বলতে পারো যে হ্যাঁ, এবার আমার তোমার সাথে মিলে গেছে, এবার তুমি আমাকে এখান থেকে এই পাশটা লিখতে দাও। ওকে, এখন তুমি লিখে ফেলবা। লিখার আগে একটু সাবধান। কি সাবধান? বাম থেকে ডানে যাওয়ার সময় কোনটা অর্ধেক হয়ে গেছে, কিন্তু বাম থেকে ডানে আসার সময় কোনটা ডাবল হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি যদি মনে করো 2x, এখন তুমি এখানে মনে করো যে লিখলা যে ঠিক আছে, আমি এখন 1 মাইনাস কস তো এটা, তাহলে এটা লিখবা। হ্যাঁ, 1 প্লাস কস 2x, তাহলে কিন্তু ভাইয়া হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে x ছিল, এখানে হয়েছে ডাবল x, মানে 2x। তাহলে এখানে ছিল 2x, এখানে ছিল তোমার 2x, তাহলে এখানে কি 2x হবে না, 4x লেখো। তো আমি আশা করি তোমাকে জিনিসটা বুঝাতে পারছি যে তুমি যখন ডান থেকে বামে আসবে তখন একটু সাবধান হয়ে যাবে, কোনটাকে ডাবল করে দিবে। এই ডাবল করতে যদি তুমি না পারো, 0 পেতে হবে। ওকে, এখন কি করবো? এখানে কিছু নাই, দেখো কি করি। 1কে করলে x হয়, আর ডিফারেন্সিয়েশনে কিন্তু 1কে করলে 0 হইতো। তো অনেকে আবার মানে কি বলবো, মানে গন্ডগোল করে ফেলে। ওকে, সমস্যা নেই। 1কে করলে x প্লাস cos 4x, এটা হচ্ছে বিভিন্ন অঙ্কের লেজ তোমাকে আগেই শেখানো হয়েছিল। তো cos 4xটা হচ্ছে তোমার পুরোপুরি এই সূত্রের সাথে মিলে যাবে। cos 4x কে উচ্চারণ করবা হচ্ছে sin 4 উচ্চারণ করতে হবে, আর এই যে 4x এর শখ, সেই 4 দিয়ে ভাগ করে দিয়ে বলবা এটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার।
তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের তোমাকে যে কোনো ম্যাথ দিলে তুমি অবশ্যই করতে পারবে। এই ম্যাথটা তোমাকে দেওয়া হয়েছে, তুমি এখানে কী করবে, হাফ নিয়ে একটা 2 নিবা, নেওয়ার পরে তুমি এই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, যা আসবে সেটাই তোমার অঙ্কের অ্যান্সার। সো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপে তোমাকে স্কোয়ার সংক্রান্ত যে কোনো ম্যাথ দিলে তুমি অবশ্যই করতে পারবে, কারণ এই স্কোয়ার সংক্রান্ত অনেক 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 ম্যাথ কিন্তু বোর্ডে এসেছে। তো আমি এখন একটা কাজ করব, ঠিক আছে, কারণ আমি তো আগেই বলছি, আগে আমি নকল রেডি করে রাখছি। সো এটা আমার দরকার লাগবে, এটা আমার দরকার লাগবে। তো এটার অ্যান্সার আমি লিখে রাখবো, এটার অ্যান্সার আমি লিখে রাখবো। নকল করার এই এক সুবিধা যে আমারও সময় বাঁচবে, তোমারও সময় বাঁচবে। তো মনে রাখে ভাইয়া যে এটা রেজাল্ট হচ্ছে কার রেজাল্ট বলতো, এটা রেজাল্ট হচ্ছে cos স্কোয়ার 2x। হ্যাঁ, এটার রেজাল্ট হচ্ছে এটা, হ্যাঁ রেজাল্ট এটা। কেন? আর তোমরা এটা অবশ্যই খাতা লিখে রাখো, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটির আসে একটা এমসিকিউ অঙ্ক, কাজে লাগবে। ওকে, এরপরে আমরা আরো দুটা ম্যাথ লিখবো, 3 নাম্বার ম্যাথ। এগুলো বোর্ডে কিন্তু অনেক অনেক অনেকবার করে আসা ম্যাথ। ওকে, তো আমি একটু বলে দিই তোমাদেরকে ভাইয়া যে এই ম্যাথগুলো কিন্তু, এই ম্যাথটা কিন্তু আমি অর্ধেকটা করে দিব, আর বাকি অর্ধেকটা কি বলবো জানো, ডু মানে হোমওয়ার্ক তোমাকে করতে হবে। ওকে, তো আসো অঙ্কটা একটু দেখি। তো দেখো এখানে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x dx, খুব ঝামেলা। তো দেখো স্কোয়ার আছে কিনা, স্কোয়ার, হ্যাঁ ভাই স্কোয়ার আছে। দুটা ফাংশন তো সমস্যা নাই, স্কোয়ার আছে, হ্যাঁ আছে। তাহলে একটা হাফ নিয়ে একটা 2 নিয়ে নাও। এবার তুমি হাফ নিয়ে 2 নিচ্ছ। ওকে, সাইন স্কোয়ার এক্স কস 2x dx। ওকে, এবার বলো ভাইয়া এই যে তুমি 2 সাইন এক্স পেয়েছো, এই 2 সাইন স্কোয়ার এক্স পেয়েছো, এটা মানে কি তুমি লিখতে পারো 1 মাইনাস কস 2x? হ্যাঁ ভাইয়া পারি, তাহলে লিখে ফেলো 1 মাইনাস কস 2x আর হলো cos 2x dx। ওকে, হাফ। এবার তুমি বলো ভাই এটাকে কি তুমি গুণ করতে পারবা নাকি পারবা না? হ্যাঁ ভাই অবশ্যই পারবো, কেন পারবো না, এটা ছোট বাচ্চা নাকি আমরা যে পারবো না? ওকে, তাহলে করে ফেলো cos 2x মাইনাস cos স্কোয়ার 2x। ওকে, ঝামেলা, বিশাল বড় ঝামেলা। ওকে, সমস্যা নেই। এবার তুমি আবারও ঠান্ডা মাথায় চিন্তা করবা, কি এটা হচ্ছে হাফ, এই যে cos 2x, ঠান্ডা মাথা বলছে, এই cos 2xটা কি ওই যে লেজের অঙ্কগুলো না, যে cos 2x তো, হ্যাঁ ভাই এটা লেজের অঙ্ক, হ্যাঁ গুড। তাহলে cos 2x মানে লিখবা হচ্ছে sin 2x বাই হচ্ছে 2, ব্র্যাকেট দিয়ে দেবা, মাইনাস। যখন তুমি এটার কাছে আসবে তখন কি তুমি বলবো যে ভাই এটা লেজের অঙ্ক? কখনো বলতে পারবে না। কেন? কারণ ভাই এখানে স্কোয়ার আছে। তাহলে এখন কি করা যায় ভাই, এখানে স্কোয়ার আছে, এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই হাফ থেকে যাক, সমস্যা নেই, তুমি নতুন করে ইন্টিগ্রেশন চিহ্ন দাও। দেখা যাচ্ছে কি? হ্যাঁ ব্লার, আমি থেমে গেছি, নেটটা আসতে দাও। হ্যাঁ ব্লার, আমি বুঝতে পেরেছি, আমি নিজেও আটকে গেছি ব্লারের কারণে। একটু অপেক্ষা করো, এই যে ধীরে ধীরে ঠিক হচ্ছে, ধীরে ধীরে ঠিক হচ্ছে, এই যে ঠিক হয়ে গেছে। অপেক্ষা করতে হবে, আসলে নেটের প্রবলেম হলে আমার কোনো করা নেই। দেখো অলরেডি স্টুডেন্ট চলে গেছে, অলরেডি চলে গেছে ওরা। আরে ব্লার কি সব নেট নিয়ে আসছে ভাইয়া এইসব। এই যে অলরেডি ক্লিয়ার হওয়া শুরু হয়েছে। একদম ক্লিয়ার। ওকে, তো যাই হোক, নেটের উপরে আসলে কারো হাত থাকে না, কোনো হাত থাকে না। ওকে আসো, তো আমি জিনিসটা আরেকবার বলি, বুঝাই। তো যেহেতু তুমি দেখা পাচ্ছ এখানে হাফ cos 2x, তার মানে আমি cos 2x নিলাম dx মাইনাস হাফ cos স্কোয়ার 2x dx। তো আমি লাইনটা আবার তুললাম, কেন? কারণ এই যে cos 2x কে আমি একবার ইন্টিগ্রেশন করবো মাইনাস দিয়ে, যে হাফ, এই যে হাফ লিখলাম, কারণ হাফটা তো পুরোটার মধ্যেই আছে, cos স্কোয়ার 2x dx। এখন তুমি আমাকে বলো ভাইয়া
এটার ইন্টিগ্রেশন কি করতে পারো নাকি পারো না? বলে হ্যাঁ পারবো, কেন পারবো, এটা লেজ। ওকে, বুঝলাম যেটা লেজ। তাহলে হাফ সাইন 2x ডিভাইড বাই হচ্ছে 2। কেন? কারণ cos 2x এ করলে হয় সাইন 2x আর x এর শখ দিয়ে ভাগ করতে করলাম। যখনই আর এই হাফটা কিন্তু ভাই যে এই হাফ এখানেও থাকবে এখানেও থাকবে, এটা আবার এখানে দিতে ভুলে যাও না, হাফ দিলাম। এবার দেখো যে তুমি যখন ভাইয়া এটাকে ইন্টিগ্রেশন করতে যাবা তখন সাবধান। কেন? কারণ স্কোয়ার, স্কোয়ার মানে কিন্তু কোনো লেজ না। হ্যাঁ, স্কোয়ার হচ্ছে এই টাইপের ম্যাথ। তো এই টাইপের ম্যাথ করার জন্য তোমাকে অবশ্যই সামনে একটা 2 লাগবে। এই 2 এর জন্য তোমাকে অবশ্যই একটা এক্সট্রা হাফ নিয়ে একটা কিনতে হবে, 2 নিতে হবে এক্সট্রা। নিলাম cos স্কোয়ার 2x dx। তো আশা করি তোমাদের জিনিসটা আমি বুঝাতে পেরেছি যে একই রকমভাবে যদি এখানে স্কোয়ার আছে তার মানে আমাকে একটা হাফ নিয়ে একটা 2 নিতে হবে। ওকে ওকে, 2 কেটে দিলা। তো এখানে সাইন 2x মাইনাস 1/4। এবার তোমরা আমাকে বলো যে এটাকে ইন্টিগ্রেশন করলে তার রেজাল্টটা আমি এখানে লিখে রেখেছি নাকি রাখি নাই? তুমি বলবে যে হ্যাঁ ভাই আপনি তো লিখে রাখছেন, হাফ তো আগে লিখে নিয়েছেন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আপনার x প্লাস সাইন 4x ডিভাইড বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে c। ওকে, তো আমি আশা রাখতে পারি যে এখান থেকে আমি পুরো জিনিসটাকে কপি করে এটা লিখছি, আর এই হাফটা আগে আমি দিয়ে দিয়েছিলাম। তাহলে হাফ আর হাফে গুণ করলে হয় 1/4, আর বাকিটুকু কেমনে আসলো? আর বাকিটুকু এই যে আমি একটু আগে তোমাকে করাইছিলাম, কিন্তু 1 নম্বর ম্যাথটা করানো হয়েছিল। তো আমি চালাক যেহেতু এই জন্য আগে থেকে লিখে রাখছিলাম আর কি। যে লেখছে এগেন ব্লার, সে একটু সাবধান হয়ে যাও, ব্লার হয়নি আসলে। আচ্ছা ওকে, দেখো এই পর্যন্ত বুঝতে পারছো যে এখানে আসলে এই যে তোমার 1 মাইনাস cos 2x আর cos 2x, তুমি জাস্ট গুণ করো cos 2x মাইনাস cos স্কোয়ার 2x dx। এখন তুমি cos 2x তুমি একবার ইন্টিগ্রেশন করবা, আর cos স্কোয়ার 2x তুমি আরেকবার ইন্টিগ্রেশন করবা। আর হাফ কেন? কারণ হাফ যেহেতু সামনে আছে, তার এটা তো হাফ হবে, এটা তো হাফ হবে, এটা নর্মাল ব্যাপার। এখন এই যে cos 2x আছে, cos 2x হচ্ছে আমার বিভিন্ন অঙ্কের লেজ। তার মানে কি হবে? cos 2x মানে হচ্ছে sin 2x/2, আর আগে থেকে হাফ ছিল। তো আমি এখানে ভুল করছি, বিশাল বড় ভুল করে ফেলছি, যে হাফ আর 2 কাটাকাটি করছি। এটা সবসময় করি আমি, এখানে 1/4 হবে, হ্যাঁ কাটাকাটি হবে না। ওকে, মাইনাস। এবার দেখো তুমি cos স্কোয়ার 2x, তো cos স্কোয়ার 2x, এই cos স্কোয়ার 2x লিখলাম, কিন্তু ভাইয়া স্কোয়ার মানেই তো ভাই সামনে একটা 2 লাগবে। ভাই এখানে তো 2 দেওয়া নাই, তো আবারও একটা হাফ নিয়ে একটা 2 নিবা। এই যে 2 cos স্কোয়ার 2x, এইটা তোমাদের আমি প্রথম যে ম্যাথটা করাইছিলাম সেখানে আমি চালাকি করে উপরে লিখে রাখছি। আমি বারবার বলছি যে এই ম্যাথটা আমার এরপরে আসবে, এই জন্য আমি চালাকি করে লিখে রাখছি টাইম বাঁচানোর জন্য। তো এই রেজাল্ট আমি এখানে কপি করে বসাই দিচ্ছি, যা আসছে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ওকে, একজন লিখছে হ্যাঁ, ওকে গুড। হ্যাঁ 1/4 আমি লিখছি। কাব্য ভাই স্পেশাল ডে মানে কি? ব্লার ঠিক হয়ে যাবে আর এই সময়টা। হ্যাঁ, তোমরা লেখা একটু পরে লিখলেও চলবে, বাট আমি কথা আমার কথার মধ্যে তো কোনো ব্লার নেই, তাই না? আমার কথার মধ্যে কোনো ব্লার আছে বা জড়তা আছে? জড়তা নাই, কারণ আমরা সবসময় সুস্থ থাকার ট্রাই করি, অসুস্থ থাকি না। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো আসো আমরা এখন এই যে 4 নাম্বার ম্যাথটা আছে, 4 নাম্বার ম্যাথটা করার ট্রাই করি। ওকে, তো 4 নাম্বার ম্যাথটা আমি বেশি করে দিব না, আমি অল্প করে দেবো, বাকিটা তোমরাই করবা। যে এই অঙ্কটা খুব অনেকবার বোর্ডে আসছে। ভাই এখানে কি করলেন অঙ্কটা? প্রথমে তুমি দেখো এই ম্যাথটা সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স দিয়ে, তাহলে আমি সাইন এক্স ইন্টু কজ এক্স লিখে তারপর তো হোল স্কোয়ার দিতে পারি, কেউ কোনো বাধা দেওয়ার নাই। জি ভাই বুঝলাম। এর পরের লাইনে গিয়ে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটার ভিতরে একটা 2 নিয়ে নিব, একটা আমি 2 নিয়ে নিলাম। তো আমি ক্লাসে সবসময় দেখি যে যেহেতু 2 নিছি এক্সট্রা, তাহলে তো আমাকে 2 ভাগ করতেই হবে। সবাই 2 দিয়ে ভাগ করে দেয়। কারো মাথায় এই জিনিসটা থাকে না যে ভাইয়া উপরে যে একটা স্কোয়ার আছে ভেতরে 2 নেওয়ার কারণে সেটা মান যে 4 হয়ে গেছে। এটা আসলে অনেকের মাথায় থাকার পরও পরীক্ষা হলে মাথা গরম থাকার কারণে বের হয়ে যায় মাথা থেকে। সো মাথায় রাখতে হবে তোমাকে 2 নিবা, স্কোয়ার থাকা মানে তুমি অ্যাকচুয়ালি 4 নিয়ে ফেলছো। 4, তার মানে 1/2 দিয়ে ভাগ করলে হবে না, 1/4 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে ভেতরেরটা, এই ভেতরটা মানে তোমরা এখন যেটা লিখতে পারো সেটা হচ্ছে 1/4 সাইন 2x
স্কোয়ার ডিএক্স। এটা হলো 2 sin x cos x মানে হচ্ছে sin 2x। এই যে 1/4 sin স্কোয়ার 2x dx। ওকে, এবার দেখো ভাই স্কোয়ার, আবারও স্কোয়ার আসছে, তো যেহেতু স্কোয়ার এসেছে সেহেতু তো আমায় কি করতে হবে, 1/2 নিয়ে একটা 2 নিতে হবে। এরপরে কোন নিয়ম, এরপর হচ্ছে ভাই যে 2 sin স্কোয়ার 2x, 2 sin স্কোয়ার x, এটা মানে আমরা কি লিখতে পারি 1 - cos 2x। তো তুমি এখানে বলতে পারো যে ভাই আমি খালি এইটুকু করে দিচ্ছি যে 1 - হচ্ছে cos 4x। কেন cos 4x হচ্ছে, কারণটা হচ্ছে ভাইয়া যে এখানে যে থাকবে তার ডাবল হয়ে যাবে। এখন বাকিটুকু তুমি নিজে করবা, কেন পারবা, 1 কে করলে x হবে, cos 4x কে করলে sin 4x, আর x এর সহগ দিয়ে ভাগ করতে হবে। ওকে, তোমাদের ক্লাসে অনেকে চলে যাচ্ছে, তোমরা তাদেরকে একটু ডেকে নিয়ে আসো। অর্ধেক না, ডাবল। ওকে, আর ক্লাস শেষে কিন্তু অবশ্যই তোমরা নোট সাবমিট করবা এবং ক্লাসের রিভিউ দিবা, কারণ যেটা তোমরা সবসময় করে আসতেছো। আর যেহেতু এটা আমাদের যোগজীকরণের প্রথম ক্লাস, এই জন্য তোমরা অবশ্যই লিঙ্কটার সাথে অ্যাড করে তারপর তোমরা রিভিউ দিবে। আর ক্লাসটা আমাদের এরপরে ইউটিউবে আপলোড হয়ে যাবে, তোমরা ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিতে পারো এখানে। ওকে, তো আমরা এখান থেকে অনেকগুলো ম্যাথ শিখে ফেললাম। আমরা এখান থেকে এখন আরেকটা ম্যাথ শিখবো, যে এই দুটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এই দুটা ম্যাথ বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে আসা ম্যাথ, বিশেষ করে প্রথম ম্যাথটা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে আসা একটা ম্যাথ। আর দ্বিতীয় ম্যাথটা কিছু বোর্ডে এসেছে, বাট যেহেতু এই ম্যাথটা সবচেয়ে বেশিবার এসেছে, আমি এই ম্যাথটা তোমাদেরকে এখন করে দিব। হ্যাঁ, আর এই ম্যাথটা তোমরা নিজ দায়িত্বে করবে, পাওয়ার 4। ওকে, cos to the power 4x dx, খুব নর্মাল একটা ম্যাথ, কিন্তু অনেক কঠিন লাগে অনেক কাছে। পাওয়ার 4 বিশাল বড় একটা পাওয়ার। ওকে, cos স্কোয়ার x, লাইনটাকে এভাবে লেখা যায়, চলো হ্যাঁ ভাই লেখা যাবে না কেন, স্কোয়ার পাওয়ার 4 আছে, গুড। এখান থেকে এই লাইনটা লেখা যায়, হ্যাঁ লেখা যায়। এরপর আমি একটা কাজ করলাম, কি কাজ করলাম, যে আমি এখানে একটা 2 দিয়ে দিলাম। কার কোনো আপত্তি থাকবে? বলো না ভাই কেন আপত্তি থাকবে, আপনি 2 দিতেই পারেন। কিন্তু ভাইয়া 2 দেওয়ার কারণে জিনিসটা 4 হয়ে গেছে, কারণ এই যে 2 এর মাথায় এই 2 না, 2 এর মাথায় যে 2 আছে, 4 হয়ে গেছে। তার মানে ভাইয়া সামনে একটা 1/4 লিখেন। আবার বলতেছি cos to the power 4x, তার মানে cos স্কোয়ার x তারপর স্কোয়ার, ঠিক আছে। এখন আমি একটা ইচ্ছা করে একটা 2 নিলাম। কেন 2 নিচ্ছি তোমরা নিচে বুঝতে পারছো, 2 না কাজ এটা 4 হয়ে গেছে, 1/4 দিচ্ছে। ওকে, আর বলো 2 cos স্কোয়ার x, এটা মানে কি লেখা যাবে, 1 + cos 2x, 1 + cos 2x। আর অনেকে আছে আমি দেখছি যে উপর স্কোয়ার আবার একটু ভুলে যায়, আর ভাই বলে ভাই ভুলে গেছিলাম, তাই বলে যে অ্যান্সার ভুলে বেরোতে ভাবি নাই। ওকে, তো দেখো এখন a + b হোল স্কোয়ার, ফর্মুলা আমরা সবাই জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আশা করি আমি তোমাদের জিনিসটা বুঝাতে পেরেছি যে এইটার উপরে স্কোয়ার থাকার কারণে a + b হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে। ওকে, এখন কি করা যায়, এখন আমি আবারও বলবো যে এখানে 1কে ইন্টিগ্রেশন করব, 2 cos 2x করবো, আবার এটাই করবো, তিনটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে 1/4, 1কে ইন্টিগ্রেশন করব, প্লাস 1/4, সামনে 2টাকে বের করে দিব, cos 2x-কে ইন্টিগ্রেশন করব, প্লাস 1/4 cos স্কোয়ার 2x-কে ইন্টিগ্রেশন করব। কি করলেন ভাই এখানে? আসলে ভাই আমি তোমাদের বোঝার জন্য আমি এই তিনটা যে ফাংশন আছে, তিনটা ফাংশনকে আমি আলাদা করে লিখেছি। ওকে, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়, তার মানে কি হবে x/4 হবে। হ্যাঁ, x/4 প্লাস কাটাকাটি করলে এখানে 2 হবে। আর cos 2x হচ্ছে বিভিন্ন ম্যাথের লেজ, তো যেহেতু বিভিন্ন ম্যাথের লেজ, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে কিভাবে, দেখো যে 1/2 তো আগে থেকে আছে, cos 2x মানে হচ্ছে ভাই sin 2x, আর ডিভাইড বাই হচ্ছে কত ভাই 2, ঠিক আছে, যে x এর সহগ 2, তার মানে 2 দিয়ে ভাগ করছে। ওকে, প্লাস 1/4, এটা কিন্তু ভাইয়া তোমার বিভিন্ন অঙ্কের লেজ না,
ওই যে প্রথমে যে তোমাকে একটা ম্যাথ আমি শিখাইছিলাম মনে আছে না, যে cos স্কয়ার 2x sin স্কয়ার 2x কে তোমাকে এখানে একটা হাফ নিয়ে একটা 2 নিয়ে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ ভাই মনে আছে, সেই ম্যাথটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে করবে। কিন্তু আমি যেহেতু একটু চালাক, এই জন্য আমি তোমাকে এই অঙ্কটা অ্যান্সার আগে থেকে লিখে রেখেছি, তাই না? এটা আমি চালাকি করছি এখানে, কেন? যেন তোমাদের সময়টা বেঁচে যায়। ওকে, 1/4 থেকে গেল। তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? এই জিনিসটা পাওয়া যায়। তো লিখে ফেলো, এই যে এটা এখানে আছে 1/2 x প্লাস sin 4x/4 প্লাস কত c। এরপর তুমি এটাকে একটু তুমি কি করবা, একটু ঠিকঠাক করে লেখলা, ঠিকঠাক করে লেখাবো, যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো যাই হোক, আমি আশা রাখতে পারি যে তোমরা যে পাওয়ার 4 থাকলেও তোমরা যে ভয় পাবে না। আর এখানে ভয় পাওয়ার জন্য আমি এই জিনিসটাকে সিলেক্ট করে রাখছি আগে, এই জন্য 1 নাম্বার ম্যাথে আমি এই অঙ্কটা তোমাদের করাইছিলাম, যেন তোমরা জিনিসটা খুব সহজে বুঝতে পারো। এই যে অনেকে আছে, অনেকে 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 তারা অ্যান্সার দিয়ে দিচ্ছে। তোমার ইয়াসিন ভাইয়া লিখেছে খুবই হতাশাজনক উপস্থিত, কারণ গতকাল সে মানে ক্লাস নিতে পারে নাই, যেন সে আসলে খুবই দুঃখিত ছিল, কিন্তু এখন দেখছে যে এত কম স্টুডেন্ট জন্য ক্লাস নিতে পারে নাই। সো এটা কোনো ব্যাপারই না। তো তোমরা তোমাদের উপস্থিতি থাকলে হয়তো বা তোমার ইয়াসিন ভাইয়া এই কথাটা বলতে পারতো না। আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি আমি আশা করি না যে তুমি কলম পড়ে গেছে, তুমি এর থেকে মানে এভাবে তুমি আসলে ইন্টিগ্রেশন বুঝেছো। আমি আসলে জানি না যে তুমি এর থেকে ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে তুমি আমার ক্লাসটা কখনো করতে না, বা যেহেতু তুমি আমার ক্লাস করতেছো আমি মানে ভাবতেই পারি যে তুমি হয়তো বা অনেক ভালো ক্লাস বুঝতেছো আমার ক্লাসটা করে। সো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে রাখো, তারা যেন চলে না যায় ক্লাস থেকে, কারণ ক্লাস থেকে চলে গেলে কিন্তু স্টুডেন্ট কমে যায়, সেটা আমাদের দেখতে খুব খারাপ লাগে। ওকে, এরপর আমি এখানে আরও 4টা ম্যাথ করাবো, যে 4টা ম্যাথ খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এই 4টা ম্যাথের মধ্যে একটু কারিশমা আছে, সেই কারিশমাটা আমি তোমাদের এখন বুঝাচ্ছি। এগুলো বিভিন্ন ভার্সিটিতে বারবার এমসিকিউতে আসছিল, বিভিন্ন ভার্সিটিতে। দেখো আমি এখানে 4টা ম্যাথ লিখছি। হ্যাঁ, এই 4টা ম্যাথ কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউতে বারবার এসেছে, তো এমসিকিউ জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই 4টা অঙ্কের জন্য একটা সেম রুলস আছে, সেম নিয়ম, সেম রুল। সেই সেম রুলটা কি, চলো সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে যে হরের অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করা। এটা হচ্ছে 4টা অঙ্কের ক্ষেত্রে কমন একটা রুল, যে এরকম টাইপের ম্যাথ যদি আমরা কখনো দেখি যে 1 + cos x 1 - cos x 1 + sin x 1 - sin x, এরকম ম্যাথ দেখলে আমরা বলবো হরের অনুবন্ধী দিয়ে, অনুবন্ধী আমরা জানি কনজুগেট, যে নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হয়, হরের অনুবন্ধী দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। তাহলে দেখো তো অঙ্কটা কীভাবে করা যায়। আমি এখানে যে কোনো একটা ম্যাথ সিলেক্ট করব, এটা ম্যাথ নিব। তো হরের অনুবন্ধী যেটা আমি বলি, তাহলে তোমরা বলো হ্যাঁ 1 + cos x, তাহলে 1 + cos x 1 - cos x। তো দেখো বুঝতে পারছো যে আমি এখানে হরের অনুবন্ধী দিয়ে উভয় পক্ষ কি করছে, গুণ করছে। তাহলে তুমি নিচে অবশ্যই বলো ভাই নিচে একটা ফর্মুলা পড়ছে, a + b * a - b ফর্মুলা। ওকে গুড। তাহলে হচ্ছে a² - b²। ওকে ভাই বুঝতে পারছি, a² - b² আর dx থাকতেছে। এবার দেখো 1 - cos² x মানে কি লেখা যায়? 1 - cos² x মানে হচ্ছে ভাইয়া sin² x। গুড। তাহলে 1 + cos x / হচ্ছে sin² x। এবার কি করা যায়? এবার একটা কাজ করো, এবার সেপারেট করো। আর কি করবা? ওকে, 1/sin² x dx প্লাস cos x / sin x ইন্টু 1/sin x সেপারেট করে নিলাম ভাইয়া। গুড। এখন কি করা যায়? 1/sin² x মানে তো ভাই cos² x, cosec² x। গুড। তাহলে লেখো cosec² x dx প্লাস, বলো ভাইয়া cos x মানে sin² x টাকে আমি আলাদা করে লিখছি। cos x sin x মানে ভাইয়া cot x, আর এটা মানে ভাইয়া cosec x। ওকে গুড। এবার তোমরা বলো আমাকে ভাইয়া যে cosec² x dx এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? এটাকে ইন্টিগ্রেশন -cot x
প্লাস cot x ইন্টু কোসেক এক্স, এটাকে বলে কি মাইনাস কোসেক এক্স, মাইনাস কোসেক এক্স প্লাস সি। ওকে, তাহলে এটা হচ্ছে তার অঙ্কের অ্যান্সার। তো একই রকম ভাবে ভাইয়া তুমি এখানে সবগুলো ম্যাথে করতে পারবা, যে 1 প্লাস সাইন এক্স হলো 1 মাইনাস সাইন এক্স দিয়ে তুমি উভয় পক্ষে গুণ করে তারপর তুমি এভাবে আসে পরবর্তী সেপারেট করে তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবে। তো আমি আশা রাখতে পারি যে এই 4টা অঙ্ককে তুমি একই নিয়মে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবে। কিন্তু এই ম্যাথটাকে আমি বা এই টাইপটাকে আমি টোটালি আলাদা করে কেন নিয়ে আসছি, তার পিছনে একটু কারণ আছে। সেটা হচ্ছে কি, যে 4টা ম্যাথের জন্য একটা সেম রুল, বাকি ম্যাথগুলো তোমরা নিজে থেকে করবা। কিন্তু এই যে 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথের জন্য, জাস্ট প্রথম 2টা, এই 2টা ম্যাথের জন্য আরও একটা নিয়ম আছে, এই ম্যাথগুলোর জন্য না। এই ম্যাথগুলোর এইভাবেই করবা। বাট এই যে প্রথম যে 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথের নিয়মটা একটা আমরা শিখলাম। এই 2টা ম্যাথের জন্য আরও একটা সূত্র আছে বা আরও একটা নিয়ম আছে, যেটা আমি তোমাদের একটু আগে শিখিয়ে এসেছি। তো ভাই একটু আগে আপনি কি শিখালেন আবার? তার মানে এটা হচ্ছে তার একটা নিয়ম, এটা আমি মনে রাখবো। একটু আগে আমি তোমাদের এরকম ফর্মুলা শিখিয়ে এসেছি যে 1 মাইনাস কস 2x মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, তারপরে 1 প্লাস কস 2x মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, এটা তোমাকে শেখানো হয়েছে, ঠিক আছে? তো আমি এখান থেকে তোমাকে এই ম্যাথটা না এই ম্যাথটা নিচ্ছি। তো এটা কিন্তু তুমি প্রথম নিয়মে করতে পারতা, যে হরের অনুবন্ধী দিয়ে উভয় পক্ষকে গুণ করতে পারতা। কিন্তু এটাকে আমরা আরেকটা নিয়মে করবো, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে করবো। তার মানে এখানে 2টা অ্যান্সার, কোনো বই আছে এই অ্যান্সার, কোনো বই আছে ওই অ্যান্সার, তুমি যেটা দাও না কেন স্যার তোমাকে রাইট দিবে। ওকে, তো এটাকে আমরা কি করবো দেখো, যে 1/1 মাইনাস কজ এক্স মানে হচ্ছে এই সূত্র, দেখো এটা, যে 1 প্লাস কস 2x মানে হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স। তার আমরা এখান থেকে লিখতে পারি যে 1 প্লাস কজ মানে হচ্ছে তোমার 2 কজ স্কোয়ার x/2, কারণ কি কোনটা অর্ধেক হয়ে যাবে, যেটা বুঝলাম। তাহলে 1/2 1 বাই কজ স্কোয়ার x/2 মানে কি লেখা যায়, সেক স্কোয়ার x/2। ওকে, অর্থাৎ 1 বাই কজ এক্স মানে সেক এক্স। এবার কি করা যায়, এবার খুব ইম্পর্টেন্ট লাইনটা, আমি তোমাকে বলি ভাইয়া সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, তুমি বলো ভাইয়া এটাকে ইন্টিগ্রেশন করলে হবে 10x প্লাস সি। তো এটাই দেওয়া আছে, কিন্তু এখানে এক্স দেওয়া নেই। আমি বলছিলাম ভাই এক্সের জায়গায় যদি অন্য কেউ কিছু দেয়, তখন মনে রাখবা যে এখানে কিন্তু ওই অন্য কিছুটা দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা বললাম যে হ্যাঁ, সেক স্কোয়ার x/2 মানে আমরা এখানে সেক স্কোয়ার এক্স মানে 10 স্কোয়ার এক্স 10x, তাহলে সেক স্কোয়ার x/2 মানে 10x/2, মানে এখানে কোন যা থাকবে সেটাকে উচ্চারণ করতে হবে মুখ দিয়ে, এটা 10x/2। এরপর আমি যে কোনটা উচ্চারণ করব সেখানে 1 ছাড়া অন্য কেউ হলে সেটা দিয়ে ভাগ করে দাও। তো এখানে তো 1 নাই, হাফ আছে, হাফ দিয়ে ভাগ করে দাও, প্লাস হচ্ছে সি। এবার কি করব, হাফ হাফ কাটে দাও, তাহলে থাকবে হচ্ছে 10x/2। তো এটা হচ্ছে তার একটা অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে এই 2টা ম্যাথ যদি তোমাদের কখনো পরীক্ষাতে আছে, তোমরা যে কোনো একটা নিয়মে করবা, স্যার অবশ্যই রাইট দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর সবসময় দেখা যায় এই নিয়মটাই এমসিকিউতে যখন ঢাকা ভার্সিটিতে দেয়, তারা এই অ্যান্সারটাই দিয়ে থাকে প্রশ্নের মধ্যে। তুমি অ্যান্সার দেখে তোমাকে বুঝতে হবে আসলে তুমি কোন নিয়মটা অ্যাপ্লাই করবা। তো এই নিয়ম দিয়ে আবার তুমি এই অঙ্ক করতে যাও না, এই নিয়ম দিয়ে এই অঙ্ক করতে যাও না, এই অঙ্কগুলোর জন্য এইটাই নিয়ম, যে হরের অনুবন্ধী দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে। বাট এই 2টা ম্যাথের জন্য এই নিয়ম প্লাস হচ্ছে এই সূত্র। সো এটা খুব মার্কস করে রাখবা খাতার মধ্যে। ইয়াসিন লিখেছে ওকে, তোমার ইয়াসিন ভাই বিশাল বড় একটা গদ্য পদ্য লিখেছে, যে তার হেলমেট ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই হেলমেটটা ড্রেনে পড়ার পরেও সেই হেলমেটটা সে আজকে মাথায় দিয়ে বের হয়েছে। ওকে, আমরা আসলে অনেক অনেক ম্যাথ করে ফেলেছি এবং আমাদের ক্লাস 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট ধরে বকবক করে যাচ্ছে। আর কিছু স্টুডেন্ট খুব সুন্দর করে তারা চলে গিয়েছে। তো যাই হোক, স্টুডেন্টরা চলে যাবেই, তারা আসলে থাকার মতো না, স্টুডেন্টরা যাবে, স্টুডেন্টরা আসবে, এই তো হচ্ছে নিয়ম। ওকে,
তো আবারও ব্লাড হয়েছে, আমরা একটু অপেক্ষা করি, কেউ পালাইও না, হ্যাঁ একটু অপেক্ষা করো, ব্লাডটা চলে যাক। আজকে আমার এখানে নেটটা মনে হয় ঝামেলা করতেছে, ওয়াইফাই। হ্যাঁ যারা আছো তাদের জন্য ক্লাস নিচ্ছি আসলে। হ্যাঁ ব্লার আছে, আমি বুঝতে পারছি, এই জন্য আমি থামে আছি, এই যে আটকে আছে আমিও। ঠিক হয়ে গেছে। ওকে, তো আমার নকল, ওকে নকল বলতেছে যে টাইপ প্রায় শেষের দিকে, কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপ, খুবই ইম্পর্টেন্ট। 2 sin a ইন্টু হচ্ছে cos b ইকুয়াল টু হচ্ছে sin a প্লাস b প্লাস হচ্ছে sin a মাইনাস b। 2 নাম্বার 2 cos a sin b। তো এই সূত্রগুলো আমি কিন্তু এর আগেও তোমাদের লিমিটের মধ্যে লিখেছিলাম এবং বলেছিলাম যে এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট সূত্র, কারণ এই সূত্র দিয়ে প্রচুর ম্যাথ আসে। cos a মাইনাস b প্লাস মাইনাস cos a প্লাস b। 4 নাম্বার 2 cos a cos b। তো তোমাদের না খাটালে আমার আসলে ভালো লাগে না, তো এই 4 নাম্বার সূত্রটা তোমরা নিজেরা খুঁজে বের করবা যে কই আছে না আছে। তবে কপি করা থেকে সাবধান, কারণ কপি করলে কিন্তু বলছি কপিবাজ যারা তারা কিন্তু আজীবন পিছনে থাকে। তো আমি কখনো কপিবাজদেরকে চোর উপাধি দিতে চাই না, কিন্তু কপিবাজ যারা তারা পিছনে থাকবে, তারা কোনো সামনে আসতে পারবে না। আবার তুমি যদি সেই কপি করা জিনিস যদি আবার তুমি বিভিন্ন জায়গায় বিক্রি করো, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, বুঝতে পারছো? তো যাই হোক, তোমরা এখন স্টুডেন্টের মতো থাকবা, বিক্রি করা করিতে যাবা না, সেল করা করিতে, এটা খুবই খারাপ। হ্যাঁ ওকে, তো আমরা আমাদের ম্যাথের মধ্যে চলে আসি। 1 নাম্বার ম্যাথ sin 5x ইন্টু হচ্ছে sin 3x dx। এরকম অনেকগুলো ম্যাথ পাওয়া বইয়ের মধ্যে। 5 cos 4x ইন্টু হচ্ছে sin 3x। ওকে, তো আসো আমরা একটা ম্যাথ করলে আসলে এগুলো পারবো। তুমি খালি মনে রাখবা ভাইয়া যে ফর্মুলাগুলো যদি আমাদের এখানে মনে থাকে, তাহলে এই ফর্মুলাগুলোর মতো তারা অঙ্ক দিবে, কিন্তু তারা আমাদের একটু খাটাবে। কি খাটাবে? যে এই যে 2 আছে, এই 2 তারা দিবেই না। তারা মানে এত চালাক যে তারা 2 দিবে না, কিন্তু আমরা যে 2 দিতে পারি সেটা আসলে তারা জানি না। তো চলো আমরা এই অঙ্কগুলো যখন করতে যাবো তখন আমরা 2 দিয়ে করব। যেমন এই ম্যাথটা তারা 5 দিছে, তুমি একটা কাজ করো, 5টাকে বাইরে বের করে দিবা, বের করে দেওয়ার পরে 5-এর কোনো কাজ নেই, বের করে দিবা, এরপর একটা ভিতরে 2 দিবা। তো ভেতরে 2 দেওয়ার কারণে এখানে কিন্তু একটা 1/2 হবে, দেন তারপর তুমি সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা করে ফেলতে পারবা নিজ দায়িত্বে বাসায়। বাট আমি এখন তোমাকে এই ম্যাথটা করে দেবো। তো এই ম্যাথে তারা সামনে কোনো সংখ্যাই দেয় নাই, তো কোনো সমস্যা নেই, একটা হাফ নিয়ে একটা 2 নিয়ে নাও। sin 5x ইন্টু sin 3x dx। ওকে, এটা কোন সূত্র? এই যেটা sin 2 sin a ইন্টু sin b। আসো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি। তো আমি এখানে যে এ থেকে বি কে মাইনাস করলে রেজাল্ট কত হয় সেটা যদি আমি স্যার দেখে সাইডে যে আমাকে 1 মার্কও বেশি দিবে না, আমি ডিরেক্ট বিয়োগফলটা লিখে দেবো। ওকে, এ আর বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে প্রথমে হচ্ছে বিয়োগ করি, 5 থেকে 3 গেলে 2 হয়, তার মানে হচ্ছে cos 2x মাইনাস cos, যোগ করে দাও 8x dx। তো এই যে আমি বিয়োগ করলাম যে 5x থেকে 3x গেলে 2x হয়, এই বিয়োগ করা খানা যদি তুমি স্যারের দেখায় দাও, স্যার তোমার এক্সট্রা কোনো মার্কস দিবে না, খুশি হয়। সো তুমি ডিরেক্ট বিয়োগফলটা লিখবা আর এখানে ডিরেক্ট যোগফলটা লিখবা, খালি তুমি সূত্রখানা ঠিক করে লিখিও। ওকে, এখন কি করবা? এখন ভাই এটা বিভিন্ন ম্যাথের লেজ শেখানো হয়েছে, হাফ দিয়ে দেবে। হ্যাঁ, এটা দুটার সাথে থাকবে, এটার সাথে থাকবে হাফ, এটার সাথে থাকবে হাফ। cos 2x মানে হচ্ছে ভাইয়া sin 2x/2 মাইনাস sin 8x বাই হচ্ছে 8, হচ্ছে অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে তোমরা ম্যাথটা বুঝেছো, এবং এই টাইপের যে কোনো ম্যাথে যদি তোমাদের এখন পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। তো আমি আসলে তোমাদের আসলে কতগুলো যে ম্যাথ করাইছি বা কতগুলো যে টাইপ করাইছি, তোমরা আসলে সেটা বুঝতে পারবে না যদি তোমরা
একটু বইটা খুলে না দেখো যে আমি আসলে তোমাদের কতগুলো টাইপ বা কতগুলো ম্যাথ অলরেডি করিয়ে ফেলেছি। এবং তোমরা যারা এখানে 1.5 ঘন্টা ধরে আসছো বা 1 ঘন্টা 40 মিনিট, ক্লাস ডিউরেশন প্রায় 1 ঘন্টা 36 মিনিট বা 40 মিনিট, তো আমি আশা রাখতে পারি যে এই যে তোমরা এখানে সময়টা ব্যয় করছো সেটা 1 ঘন্টা 36 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট আমি যদি ক্লাস নিয়ে থাকি, তো তোমরা আসলে এখানে 1 ঘন্টা 30 মিনিট সময় দিছো ঠিক আছে, কিন্তু তোমাদের এটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সমান ক্লাস আমি নিয়ে ফেলেছি। কারণ তুমি দেখছো যে আমি যখন ক্লাসগুলো করাইছি তখন আমি জিনিসটা কিন্তু একটু গুছিয়ে করাইছি। তার মানে গুছিয়ে করার কারণে আমি তোমাকে কম মেথড দিই, তুমি কিন্তু সেই টাইপটা ধরে ফেলে তুমি কিন্তু অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে। তো আমি আশা রাখতে পারি যে তুমি যদি আমার এই টাইপগুলো বা আমি তোমার যেভাবে সিরিয়াল ওয়াইজ এগিয়েছি বা আগাইছি, তুমি যদি এটা ফলো করতে পারো তাহলে আমি আশা রাখতে পারি যে তুমি শেষ পর্যন্ত গেলে তোমার কাছে ইন্টিগ্রেশনের যে একটা নোট থাকবে, তোমার হাতে লেখা যে একটা নোট থাকবে, সেটা তোমার কাছে মনে হবে যে এই নোটটা সবচেয়ে দামি একটা নোট। আমি আশা রাখতে পারি। তার মানে তুমি যে নোটটা করবে সেটা হচ্ছে তোমার সবচেয়ে দামি একটা নোট হবে। আর তোমাদের মেবি স্কুল কলেজ এগুলো মানে কলেজ তোমাদের খোলার ডেট দিয়েছে এপ্রিল মাস থেকে। আমরা জানি না যে আসলে খুলবে কিনা, এইসব প্রশ্ন আমাদের কোনো লাভ নাই। সরকার যেহেতু বলছে যে এপ্রিল থেকে খুলবে, তো আমরা বলতেছি হ্যাঁ এপ্রিল থেকে যদি খুলে তাহলে তোমাদের উপস্থিতি হয়তো বা কমে যেতে পারে, তোমাদের লাইভে উপস্থিতি কমে যেতে পারে। বাট আমরা যদি তাও দেখি যে না তোমাদের লাইভের উপস্থিতি কমতেছে না, তাহলে আমাদের ডেডিকেশন কিন্তু সেম থাকবে। কারণ যেহেতু সব কিছু অফলাইনে চলে যাচ্ছে, তো তোমরা যদি অফলাইন কেন্দ্রিক হয়ে পড়ো তাহলে আসলে অনলাইনে আসলে আমাদের থেকে কোনো লাভ নাই। সো আমরা তোমাদের কাছে আশা রাখতে পারি যে তোমাদের কলেজ, তোমাদের কোচিং, তোমাদের প্রাইভেট সব কিছু, এখন তো প্রাইভেট পড়ো কোচিংয়ে যাও সবাই আমি জানি, তো তোমরা এর পাশাপাশি তোমরা আমাদের অনলাইনে ক্লাস করো। তো আমরা আশা রাখতে পারি যে তোমরা যদি অনলাইনে যদি অ্যাক্টিভ থাকো তাহলে আমরা আমাদের ডেডিকেশনের সেম রাখবো। কিন্তু তোমরা যদি তোমাদের অনলাইনে টা যদি তোমরা কী বলবো মানে কমে যায় তোমাদের অনলাইনে অ্যাক্টিভিটি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি আমরা একটু কমিয়ে দিব, বা আমাদের অ্যাক্টিভিটি কমবে না বাট আমাদের ডেডিকেশন লেভেলটা কমে যাবে। ওকে, অনেকে লিখছে যে একজন লিখেছে ইনস্টাগ্রামে দেখি তাহাজ্জুদ নামাজ না পড়ে ঘুমিও না। অসংখ্য ধন্যবাদ তোমাকে মনে করে দেওয়ার জন্য। ওকে, হ্যাঁ তোমরা যারা 800+ স্টুডেন্ট আছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লাসটা করেছো। হয়তো অনেকে মাঝখানে আসে অ্যাড হয়ে গেছো, কিন্তু যারা তোমরা ফার্স্ট টু লাস্ট করেছো আমি আশা রাখতে পারি যে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছো। এবং তোমরা যে নোটটা করেছো সেই নোটটা তোমরা অবশ্যই বন্দি পাঠশালা গ্রুপে বা ম্যারাথন গ্রুপে তোমরা অ্যাড করবে। আর এই ক্লাসের লিঙ্কটা তোমরা অবশ্যই সেখানে অ্যাড করে দিবে, কারণ যারা তোমার নোটটা ইউজ করবে তারা যেন ক্লাসটিও খুঁজে পায় সেই দায়িত্বটা পুরোপুরি তোমার। কারণ তুমি আজকে যাকে হেল্প করবা অবশ্যই তুমি একদিন না একদিন অন্যের কাছ থেকে হেল্প পাবা। এটা তুমি একদম লিখে রাখো যে তুমি আজকে কাউকে হেল্প করলে তুমি অন্য কারো না কারোর সময় তুমি হেল্প পাবে। তো আমি যখন আগে বাসে যাতায়াত করতাম, তো ম্যাক্সিমাম সময় দেখা যেত যে আমি সিট পাইলে আমি দাঁড়া যেতাম। আর তুমি আরে ভাবে সিট পায় ভাই আবার দাঁড়া যায় কেমনে? সিট পায়ে দাঁড়াতে এই কারণে যে মায়ের বয়সে যদি কেউ আসতো তো আমি সিটটা ছেড়ে দিতাম, অথবা যদি কোনো মুরব্বী আসতো আমি সিট ছেড়ে দিতাম। আমি দেখা যেত ম্যাক্সিমাম সময় আমি দাঁড়ায় যাচ্ছি, ঠিক আছে, আমি দাঁড়ায় যাচ্ছি আগে যখন বাসে যাতায়াত করতাম। তো এরপরে যেটা হয়েছিল যে আমি আমার মাকে নিয়ে একবার ঢাকায় গিয়েছিলাম, তো তখন দেখলাম যে আমার মা আর আমি দাঁড়ায় আছি, ঠিক আছে, পুরো বাস ভিড়। তো দেখলাম যে পাশ থেকে আসে একজন না 2 থেকে 3 জন তারা উঠে দাঁড়িয়ে বলছে যে আন্টি আপনি বসেন। তার মানে আমি তখন জিনিসটা মাথায় রাখছি যে আসলে এই জিনিসটা কেন হয়েছে। এই জিনিসটা এই জন্যই হয়েছে যে একসময় আমি যাদের জন্য সিট ছেড়ে দিতাম আজকে আমার মায়ের জন্য হয়তো তারা সিট ছেড়ে দিচ্ছে। তো এটাই আসলে হয়, ঠিক আছে। তো অবশ্যই আমি চাবো যে তোমরা ভালো কিছু করতে চাইলে তুমি একসময় না একসময় কোনো না কোনো তুমি নিজেও জানবা না যে আসলে কিভাবে তোমার কাছে সেই জিনিসটা ফেরত আসবে। এটা তুমি জীবনও বুঝতে পারবে না কীভাবে তোমার কাছে সেই জিনিসটা ফেরত আসবে। তো ওকে, হ্যাঁ সবসময় করতে চাই, গুড। আর তোমরা এইভাবে অ্যাক্টিভ থাকবে। তো আমরা আমাদের ক্লাসটি শেষ করে দেবো, কারণ আমাদের স্টুডেন্টরা অলরেডি বাড়ি চলে যাচ্ছে, তারা কিন্তু বাড়িতেই আসছে, তাও তারা বাড়িতে চলে যাচ্ছে। তা আমি আমার বাসায় চলে যাবো এখনই। ইয়াসিন ভাইকে নতুন হেলমেট গিফট করতে চাওয়া আমার মন। আচ্ছা, যার মন চাচ্ছে গিফট করতে তোমরা অবশ্যই ইয়াসিন ভাইকে গিফট করে দাও। কারণ তোমার ইয়াসিন ভাইয়া 10 টাকার টোল দিতে পারে না, সেখানে তোমার একটা হেলমেট কিনবে কীভাবে? এটা নিয়ে আমি গতকাল অনেক চিন্তার মধ্যে ছিলাম। একজন যে ভাই আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না, আমি কই যাচ্ছি? আমি তো যাচ্ছি না, আমি তো এখানে আছি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথেই থেকো। আর এখানে অনেকে এইচএসসি 2022 ব্যাচ আসছো, যারা 2022 ব্যাচ আসছো তারাও কিন্তু আমাদের ক্লাসগুলো রেগুলার করতে পারো। কারণ আমরা বলেছিলাম যে প্রথমে যেগুলো শুধুমাত্র যারা এইচএসসি 21 তাদের জন্য, বাট আমাদের 22 ব্যাচের স্টুডেন্টরা এত পরিমাণে রিকোয়েস্ট করছে যে আমরা তাদের জন্য মানে পাবলিকলি ক্লাসগুলো রাখতে বাধ্য হয়েছি, কারণ আমরা চাই যেটা সবার জন্য উপকারী তা আসুক।
ওকে, তো আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমাদের এর পরের ক্লাসটা তোমাদের সবাইকে করার আহ্বান জানাচ্ছি। পরের উইকে আমি যোগজীকরণ পরের লেকচারটা নিব, আর পরের লেকচারে পর ধামাকা থাকবে। কী ধামাকা? সেখানে শর্ট ট্রিক্স প্লাস মেইন নিয়ম দুটাই করানো হবে, এবং এখানে এমন এমন সব ট্রিক্স তোমাকে শেখানো হবে যে এই ট্রিক্সগুলো তুমি ইন্টিগ্রেশনের জীবনও তুমি দেখো নাই। তা যেহেতু জীবনও দেখো নাই, তার মানে তোমাকে অবশ্যই পরের ক্লাসে উপস্থিত থাকতে হবে। যে কয়েকজন স্টুডেন্ট আসছো 750 জন প্লাস, সেই 750 জন প্লাসে থাকবাই। আর আরও স্টুডেন্ট কিছু ভেগে গিয়েছে, সমস্যা নাই, তারাও থাকবে। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, যেখানে রিটেন প্লাস সিকিউ, এমসিকিউ প্লাস রিটেন দুটোই শেখানো হবে। সো অবশ্যই তোমরা ক্লাসে অ্যাটেন্ড থাকবে। আজকের ক্লাসটা ফুললি সাপোর্ট করেছে আমাদের ক্রেজি কোর্স সার্চ সিলেবাস 2.0। আবারও বলবো যে তোমাদের যাদের ফুললি আমাদের ম্যারাথনের সাথে তোমরা তো প্রিপারেশন নিতে পারবে, আর যারা আরও খুব ডিপলি এবং ডিটেলসভাবে আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকতে যাচ্ছ প্রতিদিনের জন্য, সেজন্য অবশ্যই শর্ট সিলেবাস 2.0-তে অ্যাডমিট হয়ে যাবে। কারণ আমাদের এখানে 2.0 একদম নতুন গ্রুপ, একদম নতুন ব্যাচ, নতুনভাবে তোমরা শুরু করতে পারো। তো আমি চাচ্ছি যে তোমরা বিভিন্ন জায়গাতে ছোটাছুটি না করে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা এই কোর্সগুলো এনরোল করতে পারো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে আগামী যোগজীকরণ পরের লেকচারে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই বন্দি বাসলা গ্রুপে করতে পারো, তোমরা আমাকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো। আমি যদি ফ্রি থাকি তাহলে আমি অবশ্যই অ্যান্সার দিয়ে থাকি। আর অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে ভাইয়াকে যদি কোনো জিজ্ঞেস করি বা কোনো কিছু আস করি, যে কোনো ব্যাপার হোক, কোর্সের ব্যাপার হোক বা আমার কোর্সের ব্যাপারে হোক, কারণ আমি বলছি আমার কোর্সের প্রচারণা আমি নিজে করি, নিজে আমার কোর্সে আমি প্রচারণা করি, আমি কোনো স্টুডেন্টদের প্রচারণা করে না। তো আমার কোর্সের ব্যাপারে তোমরা যদি কোনো কিছু জানতে চাও, 2022 সালে ব্যাচ, 2021 সালে ব্যাচ, বা পুরো কোর্স সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও, অবশ্যই নক দিতে পারো। বা তোমার ম্যাথে কোনো প্রবলেম থাকলেও, বেশি প্রবলেম না, অল্প প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো, বা আমি কেমন আছি সেটাও জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্যই আমার সময় মতো করে রিপ্লাই দিয়ে দেবো। কারণ আমরা স্টুডেন্টের সাথে কখনো দূরত্ব বজায় রাখি না, আমরা চেষ্টা করি যে তাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আর এই কানেক্টেড থাকার জন্য আমরা সবসময় স্টুডেন্টদের ভালোটাই দিয়ে আসি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।